ঠিক আছে, আমি স্টার্ট করছি তাহলে। আমরা আজকে অ্যাকচুয়ালি বাংলাতে ফিডব্যাক ছিল যে বাংলাতে কিছু ক্লাস নিলে সুবিধা হয়। অ্যাজ ইউজুয়াল আমরা ইংরেজিতে যেরকম মানে ক্লাসটা নিই, ক্লাসরুমে ক্লাসরুমে মানে আমাদের ফিজিক্যাল ক্লাসরুমে সেরকম নেব। আর উইকলি একটা ক্লাস ইংরেজিতে আমরা নেব, আর একটা ক্লাস বাংলাতে আর একটা ক্লাস হিন্দিতে। কারণ এগুলো অ্যাকচুয়ালি তো আমরা এক্সট্রা ক্লাস নিচ্ছি, তো সেই জন্য যাতে করে তোমাদের একটু সুবিধা হয় সাবজেক্টটা বুঝতে, সেই জন্য আমরা বাংলাতে নেওয়ার কথাটা ভাবলাম। আর একটা ব্যাপার এটা মাথায় রাখতে হবে, তোমাদের এই সাবজেক্টগুলো প্রফেশনাল কোর্স, সেই জন্যে যদিও আমি বাংলাতে নিচ্ছি, তোমাদের সাবজেক্ট ম্যাটারটা পরিষ্কার হয় সেই হিসাবে, সেই জন্যে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের ইংলিশে কিন্তু আহ, মানে নিজেদের প্রিপারেশন যা পরীক্ষার জন্য বলো বা তোমাদের ইন্টারভিউ রেডি করার জন্য নিজেদেরকে, সেগুলো কিন্তু ইংরেজিতেই করতে হবে। তো সেইটা মাথায় রাখবে, কিন্তু সাবজেক্টটা যাতে করে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি একটু তোমাদেরকে বাংলাতে ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমি তাহলে শুরু করি। আরো কি কেউ আসবে? অনেকটাই হয়ে গেল। জানি না স্যার। ওকে, ঠিক আছে, তো আমরা তো রেকর্ডিংটা ক্লাসে দিয়ে দেব। হুম, ঠিক আছে, আমরা কম্প্রেসিবল ফ্লো আজকে আমরা পড়বো। তো তোমরা দেখবে যে তোমাদের মডিউলগুলোর মধ্যে একটা আছে কম্প্রেসিবল ফ্লো। তো কম্প্রেসিবল ফ্লো কি সেটা আমরা একটু দেখি। তো বেসিক্যালি কম্প্রেসিবল ফ্লো এর কি ক্যারেক্টারিস্টিক্স, বেসিক্যালি কম্প্রেসিবল কথাটার মানে আমরা বুঝতে পারছি আশা করি। কম্প্রেসিবল মানে কম্প্রেস করা যায় এরকম একটা ব্যাপার, তাই না? তো এখানে আমরা সেটা দেখি কম্প্রেসিবল কথাটার মানে কি। তো কম্প্রেসিবল মানে বুঝতে পারছি আমরা, কম্প্রেসিবল মানে বেসিক্যালি যাকে কম্প্রেস করা যেতে পারে, কম্প্রেস করা যায়। কম্প্রেস মানে কি বেসিক্যালি ভলিউম রিডিউস করছে বা ধরো ডেনসিটি বাড়ছে, এরকম একটা ব্যাপার। তো প্রেসার দিলে ডেনসিটি বাড়ছে বা ডেনসিটি চেঞ্জ হচ্ছে কোনো একটা ফ্লো এর ক্ষেত্রে। ওকে, সো ফ্লো আর হচ্ছে কম্প্রেসিবল মানে কম্প্রেস করা যায় এরকম একটা ব্যাপার। তো আহ, সেটার ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এইটা কিন্তু একটা ফ্লুইডের ক্ষেত্রে, এবং সেই ফ্লুইডটা কিন্তু গ্যাস বেসিক্যালি। সো এটা গ্যাসের ক্ষেত্রে হবে, হ্যাঁ, লিকুইডের ক্ষেত্রে নয় সেভাবে। লিকুইড ইজ মোর অর লেস ইনকম্প্রেসিবল। ওকে, কিন্তু গ্যাস হচ্ছে কম্প্রেসিবল। নাও এর মধ্যে আরেকটা ব্যাপার আছে যেটা আমরা একটু পরেই দেখবো, যে গ্যাস কম্প্রেসিবল আর ফ্লো কম্প্রেসিবল দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। মানে একটা গ্যাস বা একটা ম্যাটার বা একটা ফ্লুইড এটা কম্প্রেসিবল, আর একটা ফ্লো কম্প্রেসিবল, দুটোর মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স আছে। আচ্ছা, প্রথমে কি ক্যারেক্টারিস্টিক দেখলাম, যে ফ্লো কম্প্রেসিবল। কম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রে ফ্লো অফ গ্যাসেস উইথ সিগনিফিকেন্ট চেঞ্জ ইন ডেন্সিটি। তার মানে ডেন্সিটি চেঞ্জটা সিগনিফিকেন্ট, ইট ইজ নট নেগলিজিবল। ইট ইজ নট নেগলিজিবল, এটা মাথায় রাখতে হবে। তার মানে ডেন্সিটি চেঞ্জটাকে নেগলেক্ট করা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে তার মানে কি বেসিক্যালি প্রেসার দিলে ডেন্সিটিটা চেঞ্জ হবে, প্রেসারের সাথে সাথে ডেন্সিটিটা ভ্যারি করবে। জলের ক্ষেত্রে কিন্তু সেরকম হওয়ার চান্স নেই, বা কোনো সলিডের ক্ষেত্রে সেরকম হওয়ার চান্স কম, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেরকম হওয়ার চান্স আছে। তবে যে সবসময় হবে সেটাও নয়। তো কখন হবে কখন হবে না সেইটা আমরা দেখব। মানে গ্যাস কম্প্রেসিবল মানেই যে ফ্লোটা কম্প্রেসিবল হবে সেরকম বলা যায় না, সেটা আমরা দেখব। কিন্তু কম্প্রেসিবল মানে ডেন্সিটিটা চেঞ্জ হচ্ছে সিগনিফিক্যান্ট।
সেইটা হচ্ছে আমাদের আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এই ফ্লোগুলো হবে হাই স্পিড। মানে যখন কোনো ফ্লো হবে, যদি কম্প্রেসিবল ফ্লো হতে হয়, সেই ফ্লোটা খুব লো স্পিড নয়, সেটা হাই স্পিডে হবে। তো হাই স্পিডের ক্ষেত্রে কিরকম হাই, কতটা হাই হলে আমরা হাই বলবো সেটা আমরা দেখবো। মানে হাই বলতে কি, ধরো হাই বলতে তো একটা কোয়ালিটেটিভ কথা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হাই বলতে কতটা হাই, সেটা যদি পরিষ্কার করে না বোঝা যায়, না বলা যায়, তাহলে কিন্তু বোঝা যায় না। সেই হাই এর ক্ষেত্রে একটা বেসিক্যালি বলা যায় যে কিভাবে ধরবো রেফারেন্স, সেই রেফারেন্সটা হচ্ছে বেসিক্যালি স্পিড অফ সাউন্ড। ওকে, এই এইটা হচ্ছে রেফারেন্স। এর রেসপেক্টে আমরা হাই লো এগুলো আমরা ডিটারমাইন করব। স্পিড অফ সাউন্ড কোথায়, স্পিড অফ সাউন্ড বললে তো একটা প্রশ্ন আসছে যে কোথায়, কোথায় স্পিড অফ সাউন্ড। ধরো জলের মধ্যে সাউন্ডের স্পিড একরকম হয়, আবার এয়ারের মধ্যে একরকম হয়, মেটালের মধ্যে অন্য রকম হয়, মানে ম্যাগনিচিউড গুলো। তো সেক্ষেত্রে স্পিড অফ সাউন্ড কোথায়, বলছে যে যে মিডিয়ামটা যে মিডিয়ামটার মধ্যে ফ্লোটা হচ্ছে, ধরো এয়ারের ফ্লো হচ্ছে, হ্যাঁ। ধরো আমার এরকম একটা ডাক্ট আছে। ডাক্ট মানে বলতে পারো নজল। তো নজলের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, কিসের ফ্লো হচ্ছে, হতে পারে যে এয়ার ফ্লো হচ্ছে, ধরো এয়ার যাচ্ছে। তাহলে এয়ার হচ্ছে মিডিয়ামটা। তাহলে এই যে এয়ারের একটা স্পিড আছে, আর এয়ারের মধ্যে সাউন্ডের স্পিড, তাহলে আমরা দুটো স্পিডের ব্যাপার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এয়ারের, মানে যে মেটেরিয়ালটা ফ্লো করছে তার স্পিড, আর একটা হচ্ছে সেই মেটেরিয়াল মিডিয়ামটার মধ্যে সাউন্ডের স্পিড। তাহলে দুটো স্পিডকে আমরা বুঝতে পারছি, এইখানে আমরা দুটো স্পিডের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো স্পিডকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে যদি সেটা কম্পেয়ারেবল হয়, তখন আমরা বলবো বেসিক্যালি যে এই ফ্লোটা কম্প্রেসিবল ফ্লো। তাহলে কি, আমি আরেকবার বলি যে এয়ার এয়ারের ফ্লো হচ্ছে নজলের মধ্যে দিয়ে। ওকে, আর এখানে এয়ারের মধ্যে আবার সাউন্ডের একটা স্পিড আছে। ধরি তাহলে দুটোকে আমরা বলি, তাহলে দুটোকে আমরা ডিফাইন করি প্রথমে। তাহলে এয়ারের ধরি স্পিডকে আমরা যদি বলি ভি, এয়ারের স্পিডকে যদি বলি ভি, আর এয়ারের মধ্যে যদি সাউন্ডের স্পিডকে যদি বলি সি, তাহলে এটাকে কি লিখি, ভি হচ্ছে স্পিড অফ দ্য ফ্লো, আর সি হচ্ছে স্পিড অফ সাউন্ড। এই স্পিড অফ সাউন্ডকে আমরা আবার আরেকটা নাম দিয়ে বলি, সেটাকে বলি সনিক স্পিড, স্পিড অফ সাউন্ড ইন দ্য মিডিয়াম অফ ফ্লো। তাহলে দুটো আমরা পাচ্ছি, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে সি। এইটাকে আমরা সনিক স্পিডও বলি, অর সনিক স্পিড, সনিক স্পিড বা সনিক ভেলোসিটি। ওকে, আচ্ছা, এটা যেমন এয়ার বললাম, যে এয়ারের ক্ষেত্রে এয়ার হতে পারে, বা ধরো কোনো একটা জেট প্রপালশন হচ্ছে, সেক্ষেত্রে তো সেটা প্রোডাক্ট অফ কম্বাশন হতে পারে, যেমন ধরো CO2 বেরোচ্ছে। তাহলে সেক্ষেত্রে স্পিড অফ CO2 ডিভাইডেড বাই স্পিড, মানে সরি, স্পিড অফ CO2 হবে একটা ভিটা, আর সিটা হবে স্পিড অফ সাউন্ড ইন CO2।
যে মিডিয়ামটার ফ্লো হচ্ছে সেই মিডিয়ামটার মধ্যে সাউন্ডের কি স্পিড, সেইটা হচ্ছে দুটো প্যারামিটার। তাহলে এক্ষেত্রে আমাদের বেসিক্যালি একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে সি, এই দুটো দুটোরই ইউনিট কিন্তু মিটার পার সেকেন্ড। আমরা এখানে একটা আমরা দেখবো পরে একটা কোয়ান্টিটিকে আমরা ডিফাইন করব, যেটা নাম হচ্ছে যেটা বেসিক্যালি ভি বাই সি। ইন জেনারেল দেখো এই ভিটা কিন্তু সি এর থেকে অনেক কম, কারণ কি? তোমাদের কোনো আইডিয়া আছে সি এর ভ্যালু কত হবে? সি এর ভ্যালুটা ধরো এয়ারের মধ্যে অ্যাবাউট 340 মিটার পার সেকেন্ড, অনেক হাই, অনেক হাই। 340 মিটার পার সেকেন্ড মানে বুঝতে পারছো, মানে 1 কিলোমিটারের প্রায় 1/3 1 সেকেন্ডে ট্রাভেল করছে, অনেক স্পিড। 1 কিলোমিটার মানে অনেকটা জায়গা, অনেকটা ডিস্টেন্স। এবার 340 মানে হচ্ছে 1 কিলোমিটারের প্রায় 1/3, তার মানে 1 সেকেন্ডে এতটা ট্রাভেল করছে, মানে এটা অনেক হাই স্পিড। তো এই নর্মালি কি হয়, যে কোনো একটা ফ্লো এর স্পিড, ধরো একটা ওয়াটার ফ্লো করছে বা ধরো একটা এয়ার ফ্লো করছে, সেই এয়ারের স্পিড অনেক কম, অনেক কম। সেক্ষেত্রে আমরা কম্প্রেসিবল বলি না জেনারেলি, আমরা সেক্ষেত্রে আমরা কম্প্রেসিবল বলি না, ইনকম্প্রেসিবল বলি সেক্ষেত্রে। কিন্তু যদি এই ভেলোসিটিটা, স্পিড অফ ফ্লো, যদি স্পিড অফ সাউন্ডের সাথে কম্পারেবল হয়ে যায়, কম্পারেবল মানে একটা একটা ভ্যালু যেন ওর অর্ডার অফ ম্যাগনিচিউডের সাথে যায়, কিরকম? যদি আমরা বলছি ভি বাই সি কে আমরা একটা কোয়ান্টিটি বলে ডিফাইন করি, যেটাকে আমরা বলি ম্যাক নাম্বার। এম ও লেখে অনেকে, আবার এম এও লেখে। তো এটাকে বলছি ম্যাক নাম্বার। ওকে, এটাকে বলছি ম্যাক নাম্বার। এবার এই ম্যাক নাম্বারটা আমাদের, মানে যদি ধরো 0.3 বা তার বেশি হয়, ম্যাক নাম্বার যদি 0.3 বা তার বেশি হয়, তখন আমরা এটাকে বলবো কম্প্রেসিবল ফ্লো, ফ্লোটাকে। তার মানে কি, এটা যদি ফ্লো হয়, সেই ফ্লো এর ভেলোসিটিটা কত দাঁড়াবে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আমার বলা প্রয়োজন, যেটা হচ্ছে যে 340 মিটার পার সেকেন্ডটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ আদার প্রপার্টিজ নয়, এটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ডিপেন্ডস অন টেম্পারেচার। ওকে, তার মানে কি, বেসিক্যালি দাঁড়াচ্ছে আমার দুটো কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ফ্লো, ভেলোসিটি অফ ফ্লো মানে এয়ার ফ্লো করলে এয়ারের ভেলোসিটি, কার্বন ডাই অক্সাইড ফ্লো করলে কার্বন ডাই অক্সাইডের ভেলোসিটি, এটসেট্রা। আর একটা হচ্ছে স্পিড অফ সাউন্ড ইন দ্যাট মিডিয়াম, মানে এয়ারের মধ্যে হলে এয়ারের মধ্যে সাউন্ডের স্পিড, সিও টুর মধ্যে হলে সিও টুর মধ্যে সাউন্ডের স্পিড, এরকম। আবার আরেকটা ব্যাপার হচ্ছে ওই একটা পার্টিকুলার টেম্পারেচার বলে দেওয়া থাকবে, যে যে টেম্পারেচারে সাউন্ডের স্পিড কত, সেটা। তাহলে এরকম একটা কোয়ান্টিটি আমরা পাচ্ছি, যেটা হচ্ছে ভি বাই সি, সেটা হচ্ছে এম এ, যেটাকে বলছি ম্যাক নাম্বার। যদি ম্যাক নাম্বারটা 0.3 থেকে বেশি হয় বা সমান বা 0.3 থেকে বেশি হয়, তাহলে আমরা কম্প্রেসিবল ফ্লো বলবো। যদি তার নিচে হয়, তাহলে আমরা ইনকম্প্রেসিবল বলবো। ওকে, এটা একটা মোটামুটি, যে আমি বলেছিলাম যে হাই ভেলোসিটিটা এইরকম একটা আইডিয়া আমি দিলাম। ঠিক আছে, তাহলে দুটো জিনিস বুঝলাম, একটা হচ্ছে যে চেঞ্জ ইন ডেন্সিটি হচ্ছে সিগনিফিকেন্ট হবে, আর একটা হচ্ছে যে এই কম্প্রেসিবল ফ্লো গুলোতে বেসিক্যালি ভেলোসিটিটা হাই হবে। কতটা হাই হবে সেটা একটা আমরা আন্দাজ পেলাম। তার নিচে গেলে আমরা বলবো ইনকম্প্রেসিবল, তার উপরে গেলে কম্প্রেসিবল। তাহলে বুঝতে পারছো কতটা হাই স্পিড। ধরো এই এই যে আহ, এইটা কোন ধরনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, সেটা আমরা একটু দেখি তাহলে এবার। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন গুলো হয় কি, আমরা বললাম যে মেনলি গ্যাস বা এই ধরনের মিডিয়াম গুলোর ক্ষেত্রে। তাহলে গ্যাস কিসে কিসে হয়, একটা আমরা দেখছি যে নজেলের মধ্যে দিয়ে যদি কোনো ফ্লো হয়, সেক্ষেত্রে যদি
ভেলোসিটি চেঞ্জ খুব হাই হয়, বা ভেলোসিটি যদি খুব হাই থাকে নজেলের মধ্যে, জেনারেলি দেখেছো তোমরা থার্মোডাইনামিক্স ওয়ানে স্টেডি ফ্লো ডিভাইস পড়ার সময়, যে নজেলের মধ্যে কি হয় বেসিক্যালি, যে হাই স্পিড অ্যাট দ্য এক্সিট পাওয়া যায়। এই স্পিডটা যখন এরকম কম্পারেবল টু দ্য স্পিড অফ সাউন্ড হয়ে যাচ্ছে, মানে অ্যাবাউট 0.3 অফ দ্য স্পিড অফ সাউন্ড, এই যে ভি ইজ ইকুয়াল টু যদি 0.3 সি হয়ে যায়, তখনই আমরা কম্প্রেসিবল ফ্লো বলছি। তাহলে এই যে আহ, এরকম স্পিড থাকলে আমরা বেসিক্যালি সেই নজলের মধ্যে দিয়ে ফ্লোটাকে কম্প্রেসিবল বলবো। আরো কি হয়, স্টিম টারবাইনের মধ্যে যে স্টিমের ফ্লো হয় সেটা হচ্ছে কম্প্রেসিবল। আবার হচ্ছে গ্যাস টারবাইনের মধ্যে যে ফ্লো হয়, প্রোডাক্ট অফ কম্বাশন এটসেট্রা, বা গ্যাসের মানে এয়ার, একটা সাইডে এয়ার, কম্বাশন চেম্বারের মানে ডাউন স্ট্রিম, আপস্ট্রিম সাইডে হচ্ছে এয়ার আর ফুয়েল আসছে, এয়ার আসছে, তারপর ফুয়েল ইনজেক্টেড হচ্ছে, ওখানে কম্বাশন হচ্ছে। পরে যখন টারবাইনের ডাউনস্ট্রিম সাইডে যখন ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে যে প্রোডাক্ট অফ কম্বাশনের ফ্লো। তো সেইটা হচ্ছে কম্প্রেসিবল ফ্লো। তাহলে কি পেলাম, নজলের মধ্যে দিয়ে যে ফ্লোটা হচ্ছে স্টিম টারবাইনের মধ্যে, গ্যাস টারবাইনের মধ্যে, আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের মধ্যে টার্বোচার্জার আছে। তো সেই টার্বোচার্জারের বেসিক্যালি কি করে, কম্প্রেস করে গ্যাসটাকে আহ চার্জ করে টার ইয়েতে, ডিজেল ইঞ্জিনে। তো সেই ক্ষেত্রে সেই ফ্লোটাও বেসিক্যালি কম্প্রেসিবল। তো আমরা এরকম কয়েকটা এক্সাম্পল না বুঝলে আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা বুঝতে পারি না। সেজন্য এরকম অ্যাপ্লিকেশন কয়েকটা আমি বললাম। ওকে, তাহলে প্রথমে কি বললাম, যে কি ক্যারেক্টারিস্টিক্স, মানে কিভাবে বুঝবো যে এটা কম্প্রেসিবল ফ্লো না ইনকম্প্রেসিবল ফ্লো। সেটা হচ্ছে আমরা কম্পেয়ার করব সাউন্ডের স্পিডের সাথে, ফ্লোয়ের স্পিডটাকে সাউন্ডের স্পিডের সাথে কম্পেয়ার করব। যখন দেখব যে মোটামুটি সাউন্ডের 30%-এর, সাউন্ডের স্পিডের 30%-এর বেশি, তাহলে কত হচ্ছে, ধরো 340, 30% কত হবে বলো। তার মানে ধরো 340 মাল্টিপ্লাইড বাই 0.3 কত হচ্ছে বলো তো। এটা হচ্ছে 100 কাছাকাছি হবে না, অ্যাবাউট 100 মিটার পার সেকেন্ড রাফলি। তার মানে কোনো স্পিড যদি 100 মিটার পার সেকেন্ড এর ওপরে হয়, তাহলে সেটাকে আমরা কম্প্রেসিবল বলতে পারি। ওই টেম্পারেচারে, যে টেম্পারেচারে এই সাউন্ডের স্পিড 340, সেই ক্ষেত্রে যদি ফ্লোয়ের ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ডের ওপরে হয়, তখন আমরা বলতে পারি রাফলি যে কম্প্রেসিবল। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা একটু? আচ্ছা, তো এরপরে আমরা কি দেখব, যে একটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটা দিলে তোমাদের কিছুটা ক্লিয়ার হবে। দেখো, আমি বললাম না কম্প্রেসিবল ফ্লো, তো এখানে একটা এক্সাম্পল দিয়েছি। দেখো, এরকম একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট আমরা আগে দেখেছি, তোমরা থার্মোডাইনামিক্স ওয়ানে দেখেছো, যে পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে একটা গ্যাস আছে, গ্যাসটাকে একটা পিস্টন দিয়ে কম্প্রেস করা হচ্ছে। তো ইনিশিয়ালি প্রেসার ভলিউম ছিল এরকম, আর ফাইনালি প্রেসার বাড়িয়ে ভলিউমটা কমে গিয়ে তো কম্প্রেস হয়ে গেল। তো এই ক্ষেত্রে তো আমরা বলতে পারি এটা কম্প্রেসিবল। কিন্তু এক্ষেত্রে আমরা কি বলবো, মিডিয়ামটা কম্প্রেসিবল বা ফ্লুইডটা কম্প্রেসিবল। তো এটাকে আমরা বলবো কম্প্রেসিবল ফ্লুইড, অর এটাকে আমরা ইন জেনারেল কি বলি, এ সিম্পল কম্প্রেসিবল সাবস্টেন্স। আর এই সিস্টেমটাকে বলি সিম্পল সিম্পল কম্প্রেসিবল সিস্টেম। তো এটাকে কিন্তু আমরা কম্প্রেসিবল ফ্লো বলবো না, কারণ এখানে কোনো ফ্লো হচ্ছে না। ওকে, তো মিডিয়ামটা কম্প্রেসিবল, মিডিয়ামটাকে কম্প্রেস করা হয়েছে, মিডিয়ামটা কম্প্রেসড হয়েছে, তার ডেন্সিটি চেঞ্জ হয়েছে, সমস্ত কিছুই হয়েছে, কিন্তু এটাকে কিন্তু কোনো ফ্লো বলবো না। এক নম্বর হচ্ছে এটা কোনো ফ্লো সিস্টেম না। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা যদি চেক করি যে যেহেতু কোনো ফ্লো নেই, তাহলে ফ্লো এর ভেলোসিটিও নেই, তাহলে সেই ফ্লো এর ভেলোসিটির সাথে সাউন্ডের কম্পারিজন করার কোনো ব্যাপার নেই। এটা কিন্তু একটা সিম্পল কম্প্রেসিবল সিস্টেম, একটা কম্প্রেসিবল মিডিয়ামের, কিন্তু এটা কোনো ফ্লো নয়। ওকে, সেজন্য এটা কিন্তু কম্প্রেসিবল ফ্লো নয়। এটা একটা ডিফারেন্সটা বুঝতে হবে। যদিও মিডিয়ামটা কম্প্রেসিবল, মিডিয়ামটাকে কম্প্রেস করে এটা মানে ভলিউমটাকে কম্প্রেস করা, স্কুইজ করা গেছে, মিডিয়ামটা ডেন্সিটি বেড়ে গেছে, সবই ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কম্প্রেসিবল ফ্লো নয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা কম্প্রেসিবল ফ্লো কিরকম এরকম দেখি। এখানে একটা ডাক্ট আছে। তো
তো ডাক্টটাকে আমরা বলছি, এটাকে বেসিক্যালি ভ্যারিং এরিয়া ডাক্ট, মানে এরিয়াটা কমছে বা বাড়ছে। ধরো এইটা হচ্ছে ফ্লো ডাইরেকশন, একটা অ্যারো দিয়ে আমরা দেখার চেষ্টা করেছি। এই যে অ্যারোটার দিকে ফ্লোটা হচ্ছে, ধরো এই অ্যারোটা মানে এটাকে আমরা ইনলেট বলবো, এটাকে ইনলেট আই, আর এটাকে বলবো এক্সিট ই। তাহলে ইনলেটে একরকম ভেলোসিটি, এক্সিটে আর একরকম ভেলোসিটি, যেহেতু এরিয়া কমে যাচ্ছে ভেলোসিটি আহ বাড়বে। তো কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যে এটা ভেলোসিটিটা বাড়বে। তো এখানে বেসিক্যালি কম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রে যেটা হবে আমরা দেখব, থ্রু অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল দেখব যে হাই এনথ্যালপি থাকবে অ্যাট দ্য ইনলেট আর লো স্পিড থাকবে, আর এক্সিটে লো এনথ্যালপি হাই স্পিড। তার মানে কি বেসিক্যালি এনথ্যালপি কমে গেল আর স্পিড বেড়ে গেল। এক্ষেত্রে আমরা দেখবো অ্যাকচুয়ালি যে এনথ্যালপি মানে বেসিক্যালি এটা একটা স্টেট, এটা একটা স্টেট। হাই টেম্পারেচার হাই প্রেসার থাকলে হাই এনথ্যালপি থাকবে, আর যখন ওই এনথ্যালপিটা কমবে অ্যাট দ্য কস্ট অফ স্পিড ইনক্রিজ অর স্পিড ইনক্রিমেন্ট। তাহলে স্পিড বাড়ছে মানে বেসিক্যালি কি বাড়ছে, কাইনেটিক এনার্জি বাড়ছে। তার মানে প্রেসার রিডিউস হচ্ছে, আর এর আহ, ফলে ওর কাইনেটিক এনার্জি বা ভেলোসিটি বাড়ছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি এনার্জি কনভার্সন ইন কম্প্রেসিবল ফ্লো। কম্প্রেসিবল ফ্লো এর মধ্যে আমরা দেখব, এক্ষুনি দেখব যে কিভাবে এনার্জি কনভার্সনটা হয়। আমরা দেখো আগে অন্যান্য যা কিছু থার্মোডাইনামিক প্রসেস দেখেছি, সেই থার্মোডাইনামিক প্রসেসগুলো ওয়ান বাই ওয়ান ভাবার চেষ্টা করো। যে কেমিক্যাল রিয়াকশন, ওখানে কি হয়েছে, বেসিক্যালি কেমিক্যাল এনার্জিটা কনভার্টেড হয়েছে ইন্টারনাল এনার্জিতে। তারপরে ধরো সেন্সিবল, এটা সেন্সিবল এনার্জিতে কনভার্ট হয়ে টেম্পারেচার বেড়েছে। যদি আমি হিটটাকে এক্সট্রাক্ট করে নিই তাহলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করেছি। তো বেসিক্যালি কি হচ্ছে, ওখানে একটা কেমিক্যাল এনার্জিটা কনভার্ট হচ্ছে থার্মাল এনার্জিতে বা ইন্টারনাল এনার্জিতে। ঠিক আছে। এবার ধরো স্টিমের ক্ষেত্রে যখন আমরা ফেজ চেঞ্জ হচ্ছে তখন কি হচ্ছে বেসিক্যালি, যে ল্যাটেন্ট এনথালপিটা যখন আমি সাপ্লাই করছি ওর ফেজ চেঞ্জ হচ্ছে, মানে লিকুইড থেকে ভেপার হচ্ছে, বা ল্যাটেন্ট এনথালপিটা যদি আমি এক্সট্রাক্ট করে নিই তাহলে ওটা ভেপার থেকে লিকুইড হচ্ছে। তাহলে এনার্জি কনভার্সন গুলো আমরা ওয়ান বাই ওয়ান টু ওয়ান এনার্জি টার্মসে যদি বোঝার চেষ্টা করি, তাহলে এর ক্ষেত্রে যেটা হচ্ছে বেসিক্যালি এখানে কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না। এখানে আহ, যেটা হচ্ছে যে প্রেসার ড্রপ করছে, এবং প্রেসার ড্রপ করছে তার ফলে ভেলোসিটিটা বাড়ছে। তো সেটা আমরা ফার্স্ট ল থেকে দেখলেই আমরা বুঝতে পারবো। তো এখানে বেসিক্যালি যেটা হবে যে এনথ্যালপি ড্রপ করবে আর স্পিডটা বাড়বে। এটা হচ্ছে আহ, মানে ফ্লোটার একটা ক্যারেক্টারিস্টিক্স। ও উল্টোটাও হতে পারে যে স্পিডটা ড্রপ করবে এনথ্যালপিটা বাড়বে। তো সেক্ষেত্রে দুটো ডিভাইসের নাম আলাদা হবে, একটার ক্ষেত্রে আমরা বলবো নজল, আর একটার ক্ষেত্রে বলবো ডিফিউজার। সেটা আমরা দেখবো কোনটাকে কিভাবে কি বলবো, সেটা আমরা অ্যাকচুয়ালি যখন ডাক্ট গুলো দেখবো, ডিফারেন্ট ভেরিয়েবল এরিয়া ডাক্ট, তখন আমরা বুঝবো এটা। তো বেসিক্যালি কনভার্সনটা এইটাই। তাহলে এটা কি হলো, ফ্লো অ্যাট হাই স্পিড, এটা আগেই বলেছি। আর একটা হচ্ছে এনথ্যালপি অ্যান্ড স্পিড আর ইন্টার কনভার্টেবল। মানে বেসিক্যালি আমরা দেখবো যে এনথ্যালপি থেকে আইদার স্পিডে কনভার্ট হবে, বা কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হবে, বা কাইনেটিক এনার্জি থেকে এনথ্যালপিতে কনভার্টেড হবে। এটা হচ্ছে ফ্লোটার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এক্সাম্পল অফ এ কম্প্রেসিবল ফ্লো, ফ্লো থ্রু এ নজল, এটা হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করেছি। আর এনথালপি, এটা হচ্ছে at high temperature and high pressure is converted to high speed of the gas. ওকে। তাহলে এই পর্যন্ত কিছুটা আইডিয়া পাওয়া গেল কম্প্রেসিবল ফ্লো ব্যাপারটা কি। কোনো প্রশ্ন আছে? এটা বেসিক বেসিক জায়গাটা আমি বললাম। তো বলছিলাম যে তাহলে এক্সাম্পলে কোনটা লিখবো, এই ফ্লো থ্রু এর নজেল না আগে যেগুলো দেখালেন ওইগুলোর মধ্যে? না, এক্সাম্পলে লিখবো মানে পরীক্ষাতে এক্সাম্পলের ক্ষেত্রে দেখো তোমাদের নজেলের মধ্যে দিয়ে ফ্লো, তারপরে নজেলটা তোমার ধরো স্টিম টারবাইনের মধ্যেও নজলই আছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, গ্যাস টারবাইন। গ্যাস টারবাইনের ক্ষেত্রে এক্স্যাক্টলি এরকম নজল না হলেও বেসিক্যালি কি হচ্ছে, হাই টেম্পারেচার হাই প্রেসারে যখন গ্যাসটা আছে, সেই গ্যাসটা যখন এক্সপান্ড করতে চেষ্টা করবে
ধরো একটা হাই প্রেসারে গ্যাস আছে, সেই গ্যাসটা যখনই কোনো একটা ডাক্টের মধ্যে দিয়ে ফ্লো করতে চেষ্টা করবে, ও তো এক্সপান্ড করতে চেষ্টা করবে, মানে প্রেসারটা ড্রপ করতে চেষ্টা করবে। সেটাকে কি করবে, ও ও তখন বেরোতে গেলেই মানে এক্সেল করবে, যখন ওই গ্যাসটা বেরোতে চেষ্টা করবে তখনই ওর ভেলোসিটিটা বাড়বে। এইটাই হচ্ছে ওর উপায় অ্যাকচুয়ালি। মানে যখনই ও হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যেতে চাইবে, এক্সপান্ড করতে চাইবে, তখনই ওর ভেলোসিটি বাড়বে অবভিয়াসলি। মানে বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? হ্যাঁ। মানে একটা একটা হ্যাঁ। ধরো একটা একটা নজল মতো আছে বা একটা ডাক্ট আছে, সেখান দিয়ে যদি আমার হাই প্রেসার গ্যাসকে আমি অ্যালাউ করি বেরোতে, তখন ডেফিনেটলি ওটা স্পিডটাই বাড়বে। ওখান দিয়ে একবারে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে চাইবে এবং স্পিডটা বেশি হবে। যত আমার মানে আপস্ট্রিম সাইডে হাই প্রেসার থাকবে, হাই টেম্পারেচার থাকবে, হাই টেম্পারেচার মানে কি, ভলিউমটা অনেক বেড়ে আছে। হ্যাঁ, মানে ভলিউমটা বাড়ার একটা স্কোপ আছে, কিন্তু ভলিউমটা তো ছোট। তাহলে বেরোতে চাইবে ও, বেরোতে চাইলেই হাই স্পিডে বেরোবে। তো এইগুলো হচ্ছে এক্সাম্পল, মানে গ্যাস টারবাইন, স্টিম টারবাইন, স্টিম নজল, বা টার্বো চার্জার, ডিজেল ইঞ্জিনের টার্বো চার্জার, এগুলো হচ্ছে এক্সাম্পল। এটা অনেকটা বার্নওয়ালিস ইকুয়েশনের মতন না? হ্যাঁ, বার্নৌলিজ ইকুয়েশন তো অবশ্যই, কিন্তু আমরা বার্নৌলিজ ইকুয়েশনে বেসিক্যালি কি দেখছি, বার্নৌলিজ ইকুয়েশনে হচ্ছে বেসিক্যালি ওখানে আইসোথার্মাল কন্ডিশন। হ্যাঁ, তো বার্নৌলি ইকুয়েশনে আমরা বেসিক্যালি টেম্পারেচারের ব্যাপারটা বা থার্মাল এফেক্টটা দেখি না, কিন্তু এখানে ফার্স্ট ল থেকে আসবে। মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে যেখানে হচ্ছে টোটাল এনার্জি কনজারভেশন, সেই টোটাল এনার্জি কনজারভেশন থেকে যখন দেখবো, এটা আরো বেশি জেনারেল। বার্নৌলি ইকুয়েশনে ওখানে কিন্তু আইসোথার্মাল কন্ডিশন, ওখানে টেম্পারেচারের চেঞ্জ যেহেতু নেই, সেই জন্য থার্মাল এনার্জির ব্যাপারটা নেই। ওখানে শুধু ইন্টার কনভার্সন হচ্ছে মেকানিক্যাল এনার্জির মধ্যে, মানে ফ্লো ভেলোসিটি, মানে ফ্লো এনার্জি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এর মধ্যে বেসিক্যালি ইন্টার কনভার্সন হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু তোমার এনথালপিটাও এসে যাচ্ছে। মানে কি, এখানে আরেকটু জেনারেল আমি এটা যখন লিখবো ইকুয়েশনটা না, তখন তুমি দেখবে যে বার্নল ইকুয়েশনের মধ্যে ইন্টারনাল এনার্জি পার্টটা নেই, যেহেতু টেম্পারেচার টার্ম ধরে নিচ্ছি যে মানে থ্রু আউট দ্য ফ্লো, যে কোনো পয়েন্টে ধরো, এই পয়েন্টে বলো আর এই পয়েন্টে বলো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আচ্ছা। ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ হচ্ছে না ধরে নিচ্ছি, তাহলে ইন্টারনাল এনার্জি টার্মটা মানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শুধু ফ্লো এনার্জি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিটা থাকছে। ওয়ার্ক ডান আর হিট ট্রান্সফার থাকছে না একদম। ওয়ার্ক ডান আর হিট ট্রান্সফার দুটোতেই জিরো হচ্ছে, কিন্তু যেহেতু ইন্টারনাল এনার্জি টার্মটা নেই, সেই জন্য বার্নৌলিজ ইকুয়েশনের মধ্যে কি থাকছে বেসিক্যালি, ওখানে তোমার এই পি, ধরো P1/ρ প্লাস V1² বাই 2 প্লাস GZ1 ইজ ইকুয়াল টু P2/ρ প্লাস V2² বাই 2 প্লাস GZ2। এইরকম একটা ব্যাপার এখানে হচ্ছে যে টোটাল মানে ফ্লো এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ কনজার্ভড, কনস্ট্যান্ট। আর এই যে ফার্স্ট ল, এক্ষেত্রে আরো টার্ম আসে, সেটা হচ্ছে ধরো কিউ আসে প্লাস ইন্টারনাল এনার্জি আসে U1। আর এক্ষেত্রেও এখানেও U2 আসে প্লাস এইটা প্লাস ডব্লু। এবার এই ক্ষেত্রে ডব্লুটা আমরা ধরে নিচ্ছি জিরো, ইউটাও জিরো, এই কিউটা জিরো, কারণ এখানে ধরে নিচ্ছি এটা আমরা একটা ইনসুলেটেড কন্ডিশন যদি ধরে নিই, তাহলে ইনসুলেটেড হলে এই কিউটা জিরো, হিট ট্রান্সফার। আর যদি আমরা আইসোথার্মাল কন্ডিশন ধরে নিই, ইন্টারনাল এনার্জি চেঞ্জটা জিরো, মানে U1 = U2, তাহলে এদের U1 কেটে যাবে। আর ডব্লুটাও জিরো, যেহেতু এখানে কোনো ওয়ার্ক ডান, সাফট ওয়ার্ক বা বাউন্ডারি মুভমেন্ট ওয়ার্ক এটসেট্রা হচ্ছে না। তাহলে এই তিনটে জিরো হয়ে গেলে এইটা দাঁড়িয়ে যাবে আমার বার্নাল ইকুয়েশন। কিন্তু যদি আমার আইসোথার্মাল কেস না হয়, সেক্ষেত্রে এই U1টা থাকবে, কিউটাও থাকবে, ডব্লুটাও থাকবে। এবার নজেলের ক্ষেত্রে কিউ আর ডব্লু দুটো জিরো হবে, কিন্তু U1 আর U2, এই U1 আর এই U2 এটা কিন্তু জিরো হবে না। সেক্ষেত্রে আমার কি দাঁড়াবে, যদি নজেলের ক্ষেত্রে করি, তাহলে U1 প্লাস P1/ρ প্লাস V1²
বাই টু প্লাস জি জেড ওয়ান ইজ ইকুয়াল টু ইউ টু প্লাস পি টু বাই রো প্লাস ভি টু স্কোয়ার বাই টু প্লাস জি জেড টু। এইবার এইটাকে আমরা কি বলি বলতো? আমরা এটাকে বলি এনথ্যালপি। এই যে ইউ ওয়ান প্লাস পি বাই রো ওয়ান, মানে এটাকে এই যে পি বাই রো, এটা কি বেসিক্যালি পিভি না? এটা তো ভি, এই যে ওয়ান বাই রো মানে তো ভি বেসিক্যালি স্পেসিফিক ভলিউম, ওয়ান বাই ডেন্সিটি মানে স্পেসিফিক ভলিউম। তাহলে এইটা হয়ে যাচ্ছে এইচ, এইচ মানে হচ্ছে বেসিক্যালি ইউ ওয়ান প্লাস পি ওয়ান ভি ওয়ান বা ওয়ান টু পিভি। ওয়ান। হ্যাঁ, আবার এইটা কত, এইচ টু। তাহলে এইটা হয়ে যাচ্ছে বেসিক্যালি ইউ টু ইউ টু প্লাস প্লাস পি পি টু ভি টু। টু। তাহলে আমার টোটাল ইকুয়েশনটা হচ্ছে এইচ ওয়ান প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই টু প্লাস জি জেড ওয়ান ইজ ইকুয়াল টু এইচ টু প্লাস এইচ টু প্লাস ভি টু স্কোয়ার বাই টু প্লাস জি জেড টু। এবার এইটা দেখো, এই নজেলটার ক্ষেত্রে এখানকার এলিভেশন, এই যে জেড ওয়ান আর জেড টু, এই যে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস যেটা আছে এখানে, জেড ওয়ান আর জেড টু এটা কি বেসিক্যালি? এটা তো বেসিক্যালি এই পয়েন্টের এলিভেশন, মানে পয়েন্ট ওয়ান এর এলিভেশন আর পয়েন্ট টু এর এলিভেশন। তাহলে এইটা হচ্ছে জেড ওয়ান, মানে কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে এটা হচ্ছে জেড ওয়ান, আর কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে এটা হচ্ছে জেড টু। তাহলে এবার মোটামুটি যদি দুটোর লেভেল একই জায়গায় থাকে, তাহলে এটা জেড ওয়ান ইজ ইকুয়াল টু জেড টু হয়ে যাচ্ছে। বা একটা ব্যাপার আছে যে জেড ওয়ান আর জেড টুর মধ্যে ডিফারেন্সটা খুব বেশি ম্যাটার করে না, কারণ এর যে চেঞ্জটা সেটা নেগলিজিবল, বা এর যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ সেটা নেগলিজিবল। সেক্ষেত্রে কি হবে, জেড ওয়ান আর জেড টু এটা কেটে যাবে। নেগলিজিবল মানে বেসিক্যালি ইউ ক্যান ইগনোর দেয়ার চেঞ্জ। তাহলে এটা এটা যদি আমি কেটে দিই, তাহলে আমার এই কোয়েশ্চেনটা দাঁড়াবে এইচ ওয়ান প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু এইচ টু প্লাস ভি টু স্কোয়ার বাই টু। এইটা হয়ে যাবে আমার ফার্স্ট ল, ফার্স্ট ল এর ফর্ম ফর দ্য নজল। এবার এক্ষেত্রে আমরা দেখব যে এই যে এনথ্যালপি যদি কমে যায় তাহলে ভেলোসিটি বাড়বে, আর এনথ্যালপি যদি বাড়ে তাহলে ভেলোসিটি কম, এইভাবেই হবে। ঠিক আছে? ইয়েস স্যার। বোঝা গেছে? এইটা হচ্ছে হ্যাঁ বেসিক্যালি স্যার। এই যে কম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রে মেনলি এটাই হচ্ছে কনজারভেশন এনার্জি কনভার্সন ইকুয়েশন, যে ক্ষেত্রে আমরা দেখব যে এনথ্যালপি আর ভেলোসিটি, এই যে লিখেছি আমি দেখো, এনথ্যালপি অ্যান্ড স্পিড আর ইন্টার কনভার্টেবল। বেসিক্যালি এইটাই হচ্ছে আমার কম্প্রেসিবল ফ্লো এর থিম। কম্প্রেসিবল ফ্লো আমি কি বুঝবো, কিভাবে বুঝবো যে এই হচ্ছে এনার্জি এনার্জি কনভার্সন। মানে আগের ধরো স্টিম, মানে মানে ফেজ চেঞ্জ এর ক্ষেত্রে অ্যানকিন সাইকেল এটসেট্রার ক্ষেত্রে আমরা কি দেখেছি যে একটা ফেজ চেঞ্জ হচ্ছে, মানে মানে একটা লিকুইডের ফেজ চেঞ্জ হয়ে গ্যাস হচ্ছে, ভেপার হচ্ছে, সেইগুলো ছিল বেসিক্যালি ফেজ চেঞ্জ। মানে এনার্জি কনভার্সনের যে ব্যাপারটা, এক্ষেত্রে কিন্তু এনার্জি কনভার্সনের ব্যাপারে কোনো ফেজ চেঞ্জ নেই। এক্ষেত্রে যা হচ্ছে বেসিক্যালি এনথালপি কনভার্টেড টু স্পিড, মানে কাইনেটিক এনার্জি, বা কাইনেটিক এনার্জি কনভার্টেড টু এনথালপি। মানে এনথালপিটা কি টার্মসে, বেসিক্যালি হাই প্রেশার হাই টেম্পারেচার। মানে এক্ষেত্রে হাই টেম্পারেচার হাই প্রেশার থাকলে হাই এনথালপি আছে, পরে প্রেশার ড্রপ করে গিয়ে এখানে হয়ে যাবে লো প্রেশার, টেম্পারেচারটা অতটা হয়তো কমলো না কিন্তু লো প্রেশার হলো, আর বেসিক্যালি ওটা কনভার্টেড হয়ে গিয়ে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো। মানে বেসিক্যালি ধরো এরকম ব্যাপার যে এই সাইডটায়, মানে এই যে এই দিকটা, আমি একটু রেড করি, এই সাইডটায়, এই সাইডটায় ধরো যদি খুব হাই প্রেশার কোনো গ্যাস থাকে, সেই গ্যাসটাকে বেরোনোর রাস্তা কি এটাই তো একমাত্র। যখন বেরোবে ও একবারে কি, মানে হাই প্রেশারটা যখন কোন একটা ডাক্ট
থ্রু দিয়ে যাওয়ার স্কোপ পাবে, তখন সে খুব হাই স্পিডে বেরোতে চাইবে। সেইটাই হচ্ছে বেসিক্যালি আমার প্রেসার ড্রপ হবে আর ভেলোসিটি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে। এটাই হলো ব্যাপার, মানে এনার্জি কনভার্সনটা হচ্ছে এইটা। ঠিক আছে, ক্লিয়ার হলো? ইয়েস স্যার। ওকে, বাকিরা আছে হ্যাঁ তো? স্যার, আমি জানি পুরোপুরি। না বাকিরা কি করছে, জানি না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে এই হলো ব্যাপার। এরপরে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্ট্যাগনেশন প্রপার্টি। স্ট্যাগনেশন প্রপার্টি, তাহলে বেসিক্যালি আমরা কি দেখলাম, এই হচ্ছে এনার্জি কনভার্সনটা, এটা দেখলাম। H1 + V1² / 2 = H2 + V2² / 2, এটা দেখলাম। এবার স্ট্যাগনেশন প্রপার্টি বলে আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করছি। তাহলে স্ট্যাগনেশন কি, প্রথমত আমি বোঝার চেষ্টা করি যে, ধরো এই যে আমরা বলছিলাম এতক্ষণ যে কোনো একটা ফ্লো হচ্ছে, কোনো একটা ফ্লো হচ্ছে, তাই না? বলছিলাম না, একটা একটা ফ্লো হচ্ছে, মানে ধরো একটা নজলের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, এরকম বলছিলাম। তো এরকমও তো হতে পারে যে ফ্লো না হয়ে কোনো একটা অবজেক্ট ফ্লো হচ্ছে, কোনো একটা অবজেক্ট মুভ করছে, এরকম হতে পারে। দুটোই হতে পারে। একটা কি, যে ধরো এই যে এরোপ্লেন মুভ করছে, এরোপ্লেন যদি মুভ করে, এরোপ্লেনের তো খুব হাই স্পিড হয়, তাহলে কি হচ্ছে বেসিক্যালি, সারাউন্ডিং এয়ারটা দেখো স্ট্যাটিক আছে, আর তার মধ্যে দিয়ে এরকম একটা অবজেক্ট যেটা খুব হাই স্পিডে মুভ করে যাচ্ছে সামনের দিকে, সেটাও হতে পারে। তার মানে কি, দুটো কেস হতে পারে। আমরা দেখি, একটা হচ্ছে অবজেক্টটা খুব হাই স্পিডে মুভ করছে, এয়ার মিডিয়ামটা স্ট্যাটিক, বা হতে পারে যে একটা ফ্লো খুব হাই স্পিডে মুভ করছে। এটা 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 মানে এটা ধরো এরকম ডাক্ট আছে, ডাক্টের মধ্যে দিয়ে খুব একটা হাই স্পিড ফ্লো হচ্ছে। তো দুটোই দুরকম দুরকম কন্ডিশনই হতে পারে। তো যাই হোক, তাহলে এরকম একটা কন্ডিশন ভাবো যে যখন এই মিডিয়ামটা স্ট্যাটিক আছে, তখন তখন এই যে একটা অবজেক্ট মুভ করে যাচ্ছে, তাহলে এর যে মাথাটা, সে মাথাটাতে আহ, এর ভেলোসিটি কত, এয়ারের ভেলোসিটি, মানে মাথাটা যখন যাচ্ছে এয়ার ভেলোসিটি কত হবে? এর ভেলোসিটি কত হবে? জিরো হবে। বা ধরো তুমি, একটা ফ্লো হচ্ছে, একটা আমার ওরকম অবজেক্ট রাখা আছে, অবজেক্ট রাখা আছে এরকম একটা ফ্লো হচ্ছে। তাহলে এই যে ফ্লোটা হচ্ছে, এখানে তো ফ্লো এর ভেলোসিটি আছে, কিন্তু এই যে ফ্লোটা গিয়ে এখানে ধাক্কা খাচ্ছে, এখানে ফ্লো এর ভেলোসিটি কত হবে? জিরো হবে। এইটার ক্ষেত্রে ভুল বললাম আমি, এটার ক্ষেত্রে হচ্ছে ফ্লো, মানে এই পয়েন্টটা বেসিক্যালি একটা ভেলোসিটি আছে, তাহলে ফ্লো এই পয়েন্টে, এয়ারের ভেলোসিটিও তাই হবে, ওটা এক হয়ে যাবে। মানে অবজেক্টের যা ভেলোসিটি, ফ্লো এরও তাই ভেলোসিটি হয়ে যাবে। তো এক্ষেত্রে এক্ষেত্রে অবজেক্টের ভেলোসিটি জিরো, তাহলে ফ্লোটা এখানে গিয়ে স্ট্রাইক করলে তাহলে ফ্লো এর ভেলোসিটি জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ফ্লো হচ্ছিল, এই যে ফ্লো হচ্ছিল, তাহলে এই পয়েন্টে যেটা ভেলোসিটি ফ্লো এর, সেটা হচ্ছে জিরো। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো বেসিক্যালি একটা স্ট্যাগনেশন পয়েন্ট। ঠিক আছে, তাহলে কি হলো, একটা ফ্লো হচ্ছে, ফ্লোটার পাথে আমার যদি একটা স্ট্যাটিক অবজেক্ট থাকে, তাহলে এই যে যেখানে গিয়ে ফ্লোটা স্ট্রাইক করছে, সেখানে গিয়ে ফ্লো এর ভেলোসিটি স্টপ হয়ে যাচ্ছে। মানে কি, বেসিক্যালি ফ্লোটাকে আমি থামিয়ে দিচ্ছি। কিভাবে থামাচ্ছি? ওর পাথে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করছি, যার ফলে ফ্লোটা গিয়ে থেমে যাচ্ছে। তো সেই পয়েন্টটাকে বলি আমরা স্ট্যাগনেশন পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই যে ভেলোসিটিটা, এখানে কিছু একটা ভেলোসিটি ছিল, কোন একটা ভেলোসিটি ছিল ভি, আর এখানে গিয়ে থেমে গেল, তাহলে ধরো এখানে টেম্পারেচার যত ছিল, এই ফ্লো এর পাথে টেম্পারেচার বা প্রেসার যা ছিল, এই পয়েন্টে গিয়ে সেই প্রেসার টেম্পারেচার গুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ এখানে তো ফ্লো এর একটা ভেলোসিটি ছিল, কাইনেটিক এনার্জি ছিল,
তাহলে এইখানে গিয়ে কাইনেটিক এনার্জিটা যে জিরো হয়ে গেল, তাহলে সেই কাইনেটিক এনার্জিটা যে জিরো হয়ে গেল, যে তার মানে অতটা কাইনেটিক এনার্জি যে কমে গেল ফ্লোটার, তাহলে সেই কাইনেটিক এনার্জিটা তো অন্য একটা রিফ্লেকশন দেবে এই যে টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি এটসেট্রা এতে। সেই যে রিফ্লেকশনটা বা সেই যে প্রপার্টিটা এই স্ট্যাগনেশন পয়েন্টে, সেই প্রপার্টি গুলোকে আমরা বলি স্ট্যাগনেশন প্রপার্টি। তাহলে কি হলো, একটা ফ্লো হচ্ছিল, ফ্লোটা আমি থামিয়ে দিলাম, থামিয়ে দেওয়ার ফলে কাইনেটিক এনার্জিটা জিরো হয়ে গেল, আর যে আদার আদার প্রপার্টি গুলো ছিল সেই প্রপার্টি গুলো চেঞ্জ হয়ে গেল। এখানে এখানে ধরো পি ছিল, এখানে ধরো ভি ছিল, এখানে টি ছিল, এখানে রো ছিল, আর এখানে গিয়ে সব প্রপার্টি গুলো চেঞ্জ হয়ে গেল। এখানে যেগুলো বলবো আমরা বলবো এটা হয়ে গেল P0, মানে যেহেতু ভেলোসিটি জিরো হয়ে গেছে আমরা জিরো দিয়ে ডিনোট করছি, এটা একটা সাবস্ক্রিপ্ট দিচ্ছি, জিরো। এটা টেম্পারেচার হচ্ছে T0, ডেনসিটি হচ্ছে ρ0। তাহলে এই যে কোয়ান্টিটি এগুলোকে আমরা বলবো স্ট্যাগনেশন প্রেসার, স্ট্যাগনেশন ডেনসিটি, স্ট্যাগনেশন টেম্পারেচার এটসেট্রা। এটা হলো স্ট্যাগনেশন প্রপার্টি। তাহলে সিমিলারলি আমরা এই যে ইকুয়েশনটা আছে H1 + V1²/2 = H2 + V2²/2, এখানে দেখো আমি যদি দুটো পয়েন্ট কনসিডার করি, কোন পয়েন্ট আমি হাইলাইট করি, দেখো এইটা হচ্ছে, এইটাকে যদি বলি একটা পয়েন্ট ওয়ান, এটাকে যদি ওয়ান বলি, আর এটাকে যদি বলি ধরো টু, এটাকে যদি টু বলি, টুটা হচ্ছে জিরো। তাহলে এই যে টু, টুতে দেখো ভেলোসিটিটা জিরো না, তাহলে ভেলোসিটিটা জিরো হয়ে গেলে কাইনেটিক এনার্জি টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, H2টাকে আমরা H0 বলবো, কারণ এইখানটা যেহেতু স্ট্যাগনেশন পয়েন্ট, তাহলে আমরা এটাকে H2 কে বলবো H0। তাহলে H0, H0 = H1 + V1²/2, এরকম একটা বলতে পারি। তাহলে এইটাকে আমরা বলবো স্ট্যাগনেশন এনথ্যালপি, এটাকে বলবো স্ট্যাগনেশন এনথ্যালপি। তাহলে স্ট্যাগনেশন এনথ্যালপি = H1 + V1²/2। তাহলে এটা কি, এনথ্যালপি প্লাস কাইনেটিক এনার্জি। এবার একটা জিনিস দেখতে হবে, যে যদি ধরো কোনো একটা ফ্লো হয়, আমি যদি এরকম একটা ফ্লো কনসিডার করি, আমি দেখাচ্ছি এখানে, এরকম একটা যদি ফ্লো কনসিডার করি, ধরো এরকম একটা অবজেক্ট আছে, এরকম একটা অবজেক্ট আছে, এবার এটা ফ্লো হচ্ছে, ফ্লোটা এরকম হচ্ছে। এবার আমরা জানি যে এই পয়েন্টে গিয়ে ভেলোসিটিটা জিরো হয়ে যাবে, এই পয়েন্টে গিয়ে ভেলোসিটিটা জিরো হয়ে যাবে, যে এই পয়েন্টে গিয়ে জিনিসটা জিরো হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার বেসিক্যালি এই পয়েন্ট, স্ট্যাগনেশন পয়েন্ট হলো এটা। আচ্ছা, এবার আমি যদি ধরো এখানে, আমি এখানে একটা কনসিডার করি,
সেকশন, এখানে একটা সেকশন কনসিডার করি। এখানকে এইটাকে যদি আমি ধরো আহ কি যেটা বললাম, এটার নাম দিলাম ধরো এ, এটার নাম দিলাম ধরো এ, এটার নাম দিলাম বি। ওয়ান টু ও দিতে পারি, কোনো অসুবিধা নেই। বা ধরো আমি স্মল এ স্মল বিও দিতে পারি। তাহলে এখানে আমার কি কনসিডার করেছিলাম, এই যে ফার্স্ট লটা লিখেছিলাম, সেক্ষেত্রে আমরা কি কনসিডার করেছিলাম, যে কিউ ইজ ইকুয়াল টু জিরো, মানে স্মল কিউ লিখতে পারো পার ইউনিট মাসে, স্মল কিউ ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড ডব্লিউ ইজ ইকুয়াল টু জিরো, এটা তো কনসিডার করেছিলাম আগে। তার মানে ওই পাথটাতে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, তখনই কিন্তু ওই ওই যে কন্ডিশনটা এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা তখনই হবে। এই যে দেখো, এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কখন হবে, যখন কোনো হিট ট্রান্সফার হচ্ছে না আর কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। এই যে এইটা মাথায় রাখতে হবে। তার মানে এই পাত্রার মধ্যে কোথাও কোনো হিট ট্রান্সফার আমি আইদার অ্যাড করছি না, বা কোনো হিট রিজেকশন অ্যালাউ করছি না, আর কোনো ওয়ার্ক ট্রান্সফারও করছি না, মানে আমি ওয়ার্ক ডান ওই আচ্ছা, ফ্লোটার এটা উপর। কম্প্রেসিবল ফ্লো এর জন্য তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা কম্প্রেসিবল ফ্লোই আমি বলছি। যে কম্প্রেসিবল ফ্লো মানে কি, এই ফ্লোটা কম্প্রেসিবল হবে না ইনকম্প্রেসিবল হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে যে তোমার ওই ভেলোসিটিটা হাই না লো। ঠিক আছে, কিন্তু এই যে এক্স্যাক্টলি। জেনারেল যে ফ্লোটা বলছি, যে জেনারেল ফ্লোটার মধ্যে আমরা কনসিডার অ্যাজাম্পশন এইটাই করেছিলাম যে কাইনেটিক এনার্জি আর এনথালপির সামেশনটা যে কনস্ট্যান্ট হবে, তার পিছনে অ্যাজাম্পশন ছিল যে কিউ ইজ ইকুয়াল টু জিরো আর ডব্লিউ ইজ ইকুয়াল টু জিরো। এটা অ্যাজাম্পশন ছিল, হ্যাঁ স্যার। অ্যাজাম্পশন ছিল। হ্যাঁ আর স্যার। আর একটা কি ছিল, যে পোটেনশিয়াল এনার্জি নেগলিজেবল, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা নেগলিজেবল। এই হ্যাঁ স্যার। অ্যাজাম্পশন গুলো অ্যাপ্লাই করার পরে কিন্তু ওই এনথালপি প্লাস কাইনেটিক এনার্জি এর যে সামেশনটা কনস্ট্যান্ট হলো, এটা কিন্তু তারপরে এসেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু জেনারেল ইকুয়েশন নয়, এটা কিন্তু আফটার উই হ্যাভ অ্যাপ্লাইড দ্য অ্যাজাম্পশনস। কনসিডার। হ্যাঁ, উই কনসিডার করার পরে কিন্তু এটা এসেছে, এটা কিন্তু কোনো জেনারেল ল নয়। মানে এই যে আমরা একটা ডাক্টের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, কখন, যখন হিট ট্রান্সফার নেগলিজিবল, হিট ট্রান্সফার নেই, মানে একটা ইনসুলেটেড ডাক্ট, বেসিক্যালি এই যে ডাক্ট বলি আমরা এটাকে, এই ধরনের ডিভাইসকে বা এই ধরনের সিস্টেমকে ডাক্ট বলি, যেটার মধ্যে দিয়ে ফ্লো হয়, শুধু ফ্লোই হচ্ছে বেসিক্যালি, মানে এটা ইনসুলেটেড একটা চ্যানেল, পুরোপুরি ডাক্ট বলি। ডাক্ট মানে চারিদিক থেকে কভার্ড একটা বেসিক্যালি। তো মানে এরকম টাইপের ধরো দেখতে জিনিসটা, মানে এরকম একটা আহ ইয়ে। তো তার মধ্যে দিয়ে ফ্লোটা হচ্ছে, আর এইটা পুরোপুরি ইনসুলেটেড ওয়ালটা, আর এর মধ্যে কোনো ওয়ার্ক ট্রান্সফারও হচ্ছে না। তো সেইরকম ধরনের একটা সিস্টেমকে আমরা ডাক্ট বলি। ডাক্ট হচ্ছে এইরকম দেখ, ডাক্ট। তো ডাক্টের মধ্যে দিয়ে যখন ফ্লো হচ্ছে, তো তখন এই অ্যাজাম্পশন গুলো অ্যাপ্লাই করলে, মানে বেসিক্যালি হিট ট্রান্সফার নেগলিজিবল, ওয়ার্ক ট্রান্সফার নেগলিজিবল, আর চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইজ অলসো নেগলিজিবল, তখন এইটা আমার দাঁড়াচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি করলাম, এই এই যে এই যে কনস্ট্যান্ট টার্মটা পাচ্ছি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে কি কাইনেটিক এনার্জি আর এনথ্যালপির সামেশনটা হচ্ছে কনস্ট্যান্ট। কোথায় কনস্ট্যান্ট, যে কোনো জায়গায় কনস্ট্যান্ট, যেখানে যেখানে ফ্লোটা হচ্ছে। আমি যদি ধরো এরকম একটা ডাক্ট আছে, আমি ধরে নিই, আমি যদি ধরে নিই এরকম একটা ডাক্ট আছে, আমি একটা ধরে নিই যে এরকম একটা ডাক্ট আছে, সরি, এরকম একটা ডাক্ট যদি আমি ধরে নিই আছে, হ্যাঁ, এটা এটা ইউনিফর্ম এরিয়া ডাক্ট হতে পারে বা ভ্যারিয়েবল এরিয়া ডাক্ট হতে পারে, যাই হোক, আমার কন্ডিশনটা হচ্ছে যে এই
এখানে কোনো আমার হিট ট্রান্সফার নেই, এটা ইনসুলেটেড, মানে এর অ্যাক্রসে কোনো হিট ট্রান্সফার নেই। ফিজিক্যালি এরকম কোনো ওয়াল থাকতেও পারে, নাও থাকতে পারে। শুধু কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়, মানে এই তিনটে কন্ডিশন, এখানে আর একটা কন্ডিশন হচ্ছে পিই, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ ও নেগলিজিবল যদি হয়, এই কন্ডিশন মানে কিউ ইজ ইকুয়াল টু জিরো, ডব্লিউ ইজ ইকুয়াল টু জিরো, আর পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ নেগলিজিবল যদি হয়, সেখানে সেক্ষেত্রে ওয়াল থাকুক, ফিজিক্যাল ওয়াল না থাকুক, শুধু ফ্লো হলেই হবে। সেক্ষেত্রে সেই ফ্লো এর অ্যাক্রসে যদি কোনো হিট ট্রান্সফার না থাকে, তাহলে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল ধরবো। এবং তারপরে এই যে এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে কি এইখানের সাথে এই পয়েন্টের, দুটো পয়েন্টের মধ্যে যদি কম্পেয়ার করি, বা এই পয়েন্টের সাথে এই পয়েন্টে, মানে সমস্ত পয়েন্টেই ভালো করে বোঝার চেষ্টা করো যে এই এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু অ্যাট এভরি পয়েন্ট ইট ইজ কনস্ট্যান্ট। তার মানে কি এই পয়েন্টের যা ভ্যালু, টোটাল ভ্যালুটা এইচ প্লাস ভি স্কোয়ার, এই পয়েন্টেও তাই, এই পয়েন্টেও তাই, এই পয়েন্টেও তাই, অ্যাট অল পয়েন্টস, এবং সেটা এই পয়েন্টেও তাই, তাই না? তার মানে এর ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো আলাদা হয়ে যাবে, মানে এইচ সব পয়েন্টে সেম নয়, আবার ভি স্কোয়ার বাই টুটাও সব পয়েন্টে সেম নয়, কিন্তু এদের সামেশনটা সব পয়েন্টে এক। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এই যে ব্যাপারটা, তার মানে এটা পয়েন্ট এ হোক বা পয়েন্ট বি হোক, এটা ইরেসপেক্টিভ। তার মানে আমরা কি লিখতে পারি, যে এই ধরো আমি যদি দুটো পয়েন্টে লিখি, যে আমি যদি পয়েন্ট এ, একটুখানি, হ্যাঁ, আমি যদি বিটুইন পয়েন্ট, এই এই যে রিলেশনটা, আমি যদি পয়েন্ট এ আর স্ট্যাগনেশন মানে জিরোর মধ্যে লিখি, তাহলে কি হবে, এইচ এ প্লাস ভি এ স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু এইচ জিরো, তাই না? আবার এটা সেম ইজ ইকুয়াল টু এইচ বি প্লাস ভি বি স্কোয়ার বাই টু, একই তো। এটা তো থ্রু আউট কনস্ট্যান্ট, মানে এর সমস্ত পয়েন্টে কনস্ট্যান্ট এটা। তাহলে এটা এ হোক বা বি হোক, সামনে সেন্টার স্যার। হ্যাঁ, সামেশনটা কনস্ট্যান্ট। আর এইখানে যেহেতু ভেলোসিটি জিরো, সেই জন্য এটাকে এইচ জিরো লিখেছি, ভেলোসিটিটাকে ডাইরেক্ট জিরো পুট করে দিয়েছি ডাইরেক্ট। এই পয়েন্টে ভেলোসিটিটা তো জিরো, তাহলে ডাইরেক্ট ভেলোসিটি জিরো পুট স্যার। করে দিলে শুধু এনথালপিটাই থাকবে, সেটাকে আমরা স্ট্যাগনেশন এনথালপি বলছি। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এইটা এ হোক বি হোক, এটা ইরেসপেক্টিভ। তার মানে কি যে কোনো এই পয়েন্টের গুলোতে, যে কোনো পয়েন্টেই আমরা এটা ভ্যালিড এই রিলেশনটা, তাহলে আমরা কি লিখতে পারি, যে এইচ জিরো ইজ ইকুয়াল টু এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু, এই রিলেশনটা লিখতে পারি। এটা লিখতে পারি। তার মানে কি এই যে কোনো পয়েন্টে, এই টোটাল মানে যে কোনো পয়েন্টের এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু উইল বি ইকুয়াল টু এইচ জিরো, এই পয়েন্টের এনথালপি। ঠিক আছে? বোঝা গেল কি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বাহ। এরপরে আর একটা জিনিস ওয়াচ করো, যে এইচ জিরো প্লাস এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু, এর মধ্যে আমরা কি বলছি, এইচটাকে বলছি স্ট্যাগনেশন এনথালপি। যে স্ট্যাগনেশন কথাটার মানে কি, স্ট্যাগনেশন মানে হচ্ছে এইখানটা থেমে গেছে ফ্লোটা, স্ট্যাগনেন্ট হয়ে গেছে, থেমে গেছে ফ্লোটা। তাহলে ফ্লোটা থেমে গেছে বলে ওই পয়েন্টের সমস্ত কিছু প্রপার্টি গুলোকে আমরা স্ট্যাগনেশন দিয়ে বলছি। স্ট্যাগনেশন প্রেসার, স্ট্যাগনেশন এনথালপি, স্ট্যাগনেশন টেম্পারেচার, স্ট্যাগনেশন ডেনসিটি, এটসেট্রা, যেহেতু ওই ফ্লোটা ওখানে থেমে গেছে। তাই জন্য ফ্লো এর যে প্রপার্টি গুলো, সমস্ত প্রপার্টি গুলোকে আমরা স্ট্যাগনেশন দিয়ে বলছি, এবং ওটা জিরো একটা সাবস্ক্রিপ্ট দিয়ে বলছি, কারণ জিরো মানে ভেলোসিটিটা জিরো হয়ে গেছে বেসিক্যালি। সেই জন্য ওরকম একটা নোটেশন আমরা ইউজ করছি। তাহলে এই জিরো মানে বেসিক্যালি স্ট্যাগনেশন এনথালপি। ওকে। এরপরে হচ্ছে যে এর মধ্যে এখানে দুটো টার্ম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে ভি। তাহলে এই যে এনথ্যালপি, এটাকে আমরা বলবো স্ট্যাটিক এনথ্যালপি।
আর এই যে v²/2, এটাকে আমরা বলবো বেসিক্যালি ডায়নামিক এনথ্যালপি। বেসিক্যালি কাইনেটিক এনার্জি থেকে আসছে, হ্যাঁ। ডায়নামিক এনথ্যালপি, তাহলে একটা হয়ে গেল এইচ, এটা হচ্ছে স্ট্যাটিক এনথ্যালপি। আর v²/2 বেসিক্যালি কাইনেটিক এনার্জি। তাহলে ওইটা কাইনেটিক এনার্জিটা দেখো ভালো করে, এটা এখানে শুধু ছিল এনথ্যালপি আর এটা ছিল কাইনেটিক এনার্জি। পরে যখন স্ট্যাগনেশন পয়েন্টে গিয়ে পৌঁছলো পুরো ফ্লোটা, থেমে গেল, থেমে গিয়ে H0 হয়ে গেল পুরোটাই এনথ্যালপি। মানে অ্যাজ ইফ এটা পুরোটাই এনথ্যালপি ফর্মে দেখছি, কারণ কাইনেটিক এনার্জি তো জিরো হয়ে গেছে এই পয়েন্টে। তাহলে কাইনেটিক এনার্জিটা কোথায় গেল? কাইনেটিক এনার্জিটা হয়ে গেল ইন্টারনাল এনার্জি, মানে বেসিক্যালি ইন্টারমলিকুলার এনার্জি। তো ইন্টারমলিকুলার এনার্জি মানে ওটা এনথ্যালপিতে কনভার্টেড হয়ে গেছে। তাহলে এই যে v²/2, এটার এনথালপিতে কনভার্টেড হয়ে গেছে, তার মানে ওটা একটা এনথালপি ধরতে পারি। তাহলে ওই যে কোয়ান্টিটিটা যেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি ছিল এখন এনথালপি হয়ে গেছে, সেটাকে আমরা বলছি ডায়নামিক এনথালপি। আর যেটা এইচ ছিল সেটা স্ট্যাটিক এনথালপি। ওকে, এই হলো ব্যাপার। এরপরে আমরা দেখবো, তাহলে আমরা কি কি দেখলাম, যে স্ট্যাগনেশন প্রপার্টি একটা ব্যাপার আছে। স্ট্যাগনেশন প্রপার্টির আহ মধ্যে আমরা কি দেখেছি, এখন শুধুমাত্র স্ট্যাগনেশন এনথ্যালপি দেখেছি, আর কোনো প্রপার্টি স্ট্যাগনেশন হিসাবে দেখিনি। এরপরে আমরা আস্তে আস্তে সেগুলো দেখবো। তো নেক্সট আমরা দেখবো যে এই ইকুয়েশনটা কি আর একবার দেখবো। H0 ইজ প্লাস v²/2। এরপরে আমরা এই এনথ্যালপিকে আমরা যদি আইডিয়াল গ্যাস, এর ক্ষেত্রে আমরা দেখবো মোস্ট অফ দ্য কেসেস যে ফ্লো গুলো হচ্ছে সেইগুলোতে গ্যাসগুলো হচ্ছে আইডিয়াল গ্যাস। কিছু কিছু ছাড়া, যেরকম ধরো যদি স্টিমের ফ্লো হয়, স্টিম টারবাইনের মধ্যে দিয়ে বা স্টিম নজলের মধ্যে দিয়ে ফ্লো হয়, তো স্টিমকে আমরা সব মানে যে কোনো স্টেটে, যে কোনো টেম্পারেচার প্রেশার আইডিয়াল গ্যাসের সাথে সিমিলার বলতে পারি না। তো ডিভিয়েশনস আছে, সেই জন্য কিছু কিছু ছাড়া আমরা মোস্ট অফ দ্য টাইম আইডিয়াল গ্যাস হিসেবে বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশন ইউজ করি, তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি, যে এইটাকে আমরা লিখতে পারি CpT0। মানে বেসিক্যালি কি লিখছি, H বেসিক্যালি, এইচ মানে কি বেসিক্যালি, এইচ কে আমরা কি লিখতে পারি, ধরো একটা যদি আমরা এনথ্যালপির একটা রেফারেন্স পয়েন্ট ধরি, ধরো একটা টেম্পারেচার আছে যে T যদি জিরো হয়, সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই এনথ্যালপি জিরো, মানে এমন একটা রেফারেন্স পয়েন্ট যেখানে এনথ্যালপি হচ্ছে জিরো, কোথায়? যখন টেম্পারেচার হচ্ছে জিরো, সেটা অ্যাবসলিউট জিরো হতে পারে। তো অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে এনথ্যালপি হচ্ছে জিরো যদি ধরে নিই, তাহলে এরকম যদি আমার কোনো একটা টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারে এনথ্যালপি হচ্ছে ধরো H0, কোথায়? T0তে। T0 মানে এটা হচ্ছে এমন T সাবস্ক্রিপ্ট 0, আর এটা হচ্ছে T=0, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে এরকম যদি আমরা ধরি, তাহলে এই যে চেঞ্জটা হলো এনথ্যালপির, সেটা কত হলো? H0 - 0, এটা তো জিরো। তাহলে ডেল্টা এইচ, তাহলে বেসিক্যালি ডেল্টা H=H0 - 0। আমরা কি জানি আইডিয়াল গ্যাসের জন্য ডেল্টা H = CpΔT। তাহলে এই ডেল্টা টিটা কত হলো? ডেল্টা টিটা হচ্ছে T0 - 0, তাহলে হয়ে যাবে CpT0 - 0। এই যে টেম্পারেচার জিরো, তাহলে ডেল্টা টি মানে চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে T0 - 0। তাহলে এইটা, এই যে এটা তো জিরো, তাহলে এটা কি হবে, H0 = CpT0। সিমিলারলি এই এইচটা আমরা ধরে নিই কোনো একটা এখানে এইচ আছে। আচ্ছা, তুমি বলো তো, এই H0 বড় না এইচ বড়? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে v²/2 ইজ অলওয়েজ পজিটিভ, তার মানে H0 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এইচ। তার মানে স্ট্যাগনেশন এনথালপি সবসময় স্ট্যাটিক এনথালপির থেকে বেশি হবে। ক্লিয়ার এটা? v²/2 অলওয়েজ পজিটিভ।
তাহলে এইটা, তার মানে কি, এখানে যদি আমি এমন একটা ধরি যেখানে বেসিক্যালি এইচ এটা, আর টেম্পারেচারটা হচ্ছে টি, তাহলে সিমিলারলি এটাকে আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু সিপিটি। পারি তো? পি স্কোয়ার বাই টু। তার মানে কি, বেসিক্যালি এই যে রেফারেন্স টেম্পারেচারটা হচ্ছে জিরো টেম্পারেচার, টি ইজ ইকুয়াল টু জিরো, যেখানে এনথালপি ইজ ইকুয়াল টু জিরো। আর একটা টেম্পারেচার টি, যেখানে এইচ, যেটা হচ্ছে স্ট্যাটিক এনথালপি। আর একটা টেম্পারেচার টি জিরো, যেখানে এইচ জিরো। তাহলে এখানে আমরা এই টি জিরোটাকে বলবো স্ট্যাগনেশন টেম্পারেচার। বেসিক্যালি যেখানে ভেলোসিটি জিরো, সেখানে যে টেম্পারেচারটা হবে সেটা হচ্ছে স্ট্যাগনেশন টেম্পারেচার। আচ্ছা, এই যে টেম্পারেচারটা, এটাকে আমরা সিমিলারলি বলবো স্ট্যাটিক টেম্পারেচার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করবো, এই সিপিটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি। কনস্ট্যান্ট মানে কি, এই টি জিরোতে আর টিতে একই স্পেসিফিক হিট, এটা আমরা ধরে নিচ্ছি। এটা একটা অ্যাজাম্পশন। তাহলে আমরা কি লিখতে পারি, এই সিপি দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কি হবে, টি জিরো ইজ ইকুয়াল টু টি প্লাস ভি স্কোয়ার বাই টু সিপি। তাহলে এইটাকে আমরা একটু ইয়ে করি। এক্ষেত্রে আমরা দেখছি এইটা হচ্ছে স্ট্যাগনেশন টেম্পারেচার, এটা হচ্ছে স্ট্যাটিক টেম্পারেচার। এইটাকে আমরা বলবো ডায়নামিক টেম্পারেচার, এই ভি স্কোয়ার বাই টুটা। ভি স্কোয়ার বাই টুটাকে আমরা বলবো ডায়নামিক টেম্পারেচার। ওকে, ডায়নামিক টেম্পারেচার। আর টি জিরোটাকে বলবো কি, স্ট্যাগনেশন টেম্পারেচার। আর টিটা হচ্ছে স্ট্যাটিক টেম্পারেচার। তাহলে কোনটা বেশি হলো, টি জিরো না টি? টি জিরো ইজ অলওয়েজ গ্রেটার দ্যান টি। T0। টি জিরো ইজ অলওয়েজ গ্রেটার দ্যান টি। তার মানে কোনো একটা পয়েন্টে যদি ভেলোসিটিটাকে থামিয়ে দেওয়া হয় কোনোভাবে, তাহলে তার টেম্পারেচারটা স্ট্যাটিক টেম্পারেচারের থেকে অবশ্যই বেশি হয়ে যাবে। কারণ স্যার টি এর সঙ্গে তো অ্যাড হচ্ছে না। হ্যাঁ, অ্যাড হয়ে যাচ্ছে। এইটা যে টার্মটা অ্যাড হচ্ছে, সেই টার্মটা সবসময় পজিটিভ, কারণ ভি স্কোয়ার অলওয়েজ পজিটিভ। মানে ভিটা যদি এদিক, মানে পজিটিভ নেগেটিভ ডাইরেকশন এর কোনো ব্যাপার নেই। আহ মানে ধরো ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো হচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো হচ্ছে, এই ব্যাপারটা ইয়ে নয়। ওখানে ভেলোসিটি যে কোনো দিক থেকে ভেলোসিটি স্টপ হলেই সেই পয়েন্টে বেসিক্যালি কাইনেটিক এনার্জিটা কনভার্টেড হয়ে যাবে থার্মাল এনার্জিতে। থার্মাল এনার্জিতে কনভার্টেড হলেই ওর টেম্পারেচারটা বেড়ে যাবে। এটাই হলো ব্যাপারটা। ঠিক আছে। তাহলে স্ট্যাটিক টেম্পারেচারের থেকে স্ট্যাগনেশন টেম্পারেচারটা বেশি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি অ্যাজাম্পশন করলাম, বেসিক্যালি আইডিয়াল গ্যাস আমরা ধরেছি, আর কিছু ধরিনি। তার মানে আগে কি ধরেছিলাম, আগে কাইনেটিক এনার্জি আর এনথালপির কনভার্সনের সময় ধরেছিলাম যে হিট ট্রান্সফার নেই, মানে হচ্ছে অ্যাডিয়াবেটিক সিচুয়েশন। ঠিক আছে, অ্যাডিয়াবেটিক সিচুয়েশন, কিন্তু আইসেন্ট্রপিক এটসেট্রা কোথাও কিছু ধরিনি আমরা। এই এই অ্যাজাম্পশন গুলো বুঝতে হবে ভালো করে। এই কন্ডিশন, এই মানে যে প্রুফটা হয়েছিল বা এই যে ডেরিভেশনটা হয়েছিল, সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে হিট ট্রান্সফার জিরো মানে অ্যাডিয়াবেটিক সিচুয়েশন, ওয়ার্ক ট্রান্সফার জিরো, আর পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে নেগলিজিবল। এই অ্যাজাম্পশন ওর উপর বেস করে আমরা পেয়েছিলাম যে কাইনেটিক এনার্জি আর এনথালপির সামেশন কনস্ট্যান্ট। তারপরে যখন আমরা তা থেকে যখন আমরা টেম্পারেচার পেলাম, সেক্ষেত্রে আমরা নতুন একটা অ্যাজাম্পশন করলাম, যেটা হচ্ছে আইডিয়াল গ্যাস। এইটার ক্ষেত্রে কিন্তু আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশন কোথাও নেই। এই যে এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এর ক্ষেত্রে কিন্তু আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশন কোথাও নেই। এরপরে আমরা আইডিয়াল গ্যাস নিলাম, কারণ এখানে আমরা ওই আইডিয়াল গ্যাস ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু সিপিডিটি, সেক্ষেত্রে আমরা আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশন ইউজ করলাম। এরপরে আমরা দেখব আরেকটু রিফাইন করব বা আরেকটু
এই কোয়েশনটাকে আমরা দেখবো। এক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, ধরো T0/T এই ফর্মে লিখবো, রেশিও ফর্মে লিখবো। T0/T, T0/T ইজ ইকুয়াল টু, কি লিখবো, 1+V² বাই 2CP T, এরকম একটা আমার রিলেশন দাঁড়াবে। তাহলে এটা কি? এটা হচ্ছে রেশিও অফ, এটা হচ্ছে রেশিও অফ, সরি, রেশিও অফ স্ট্যাগনেশন টু স্ট্যাটিক টেম্পারেচার। টেম্পারেচারের রেশিও পেলাম স্ট্যাগনেশন পয়েন্টে, আর এই আচ্ছা, এই টিটা কোথায়? এই টিটা কোথায়? এইগুলো বারবার নিজেদেরকে কোয়েশ্চেন করতে হবে, যে আন্ডারস্ট্যান্ডিংটা যেন প্রত্যেকটা লেভেলে আমার ট্রান্সপারেন্ট, মানে ক্লিয়ার থাকে। এই T0টা তো হচ্ছে, ধরো আমি একটা ফিজিক্যাল যদি স্ট্যাগনেশন হয়, সেক্ষেত্রে আমার এই পয়েন্টে আমার টেম্পারেচার টি। আচ্ছা, এই টিটা কোথায়? এই টিটা বা এই টিটা, এই টিটা কিন্তু যে কোনো পয়েন্টে, এই এর ডাউন স্ট্রিম সাইডে যে কোনো পয়েন্টে, সেক্ষেত্রে আমার টেম্পারেচার হচ্ছে সেই পয়েন্টের। তাহলে সেই পয়েন্টের আর একটা কি প্রপার্টি, একটা প্রপার্টি দিয়ে তো একটা পয়েন্টকে বা একটা স্টেটকে আমরা ডিফাইন করতে পারবো না। সেক্ষেত্রে দুটো প্রপার্টি আছে, একটা দেখো টি আছে আর একটা ভি আছে। তার মানে কোন পয়েন্টের টেম্পারেচার, যে পয়েন্টের ভেলোসিটি ভি, সেই পয়েন্টের টেম্পারেচার হচ্ছে, স্ট্যাটিক টেম্পারেচার হচ্ছে টি। ঠিক আছে? তার মানে এতগুলো পয়েন্ট, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, তাহলে কোন পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করবো? আমি তো বলে দিলাম দুম করে, যে এই পয়েন্টটা হচ্ছে T0, খুব ক্লিয়ারলি আইডেন্টিফাইড। কিন্তু এর আগে কোন পয়েন্টের টেম্পারেচার টি, আমি বললাম সব পয়েন্টের, যে কোনো পয়েন্টেই হতে পারে। তাহলে যে কোনো পয়েন্টের মধ্যে কোন পয়েন্ট, যে পয়েন্টে ভেলোসিটিটা ভি, তার মানে এতগুলো পয়েন্টের মধ্যে আমার ভেলোসিটি আর টেম্পারেচারের একটা সেট আছে বেসিক্যালি। তার মানে কি, এতগুলো পয়েন্টের মধ্যে সমস্ত পয়েন্টেই ভেলোসিটি আর টেম্পারেচারের একটা সেট আছে। তাহলে এই ভেলোসিটি আর টেম্পারেচার দুটোই চেঞ্জ হতে হতে যাচ্ছে, একটা বাড়ছে আর একটা কমছে, কিন্তু দুটোর বেসিক্যালি একটা একটা এফেক্ট, মানে একটার এফেক্ট আর একটাতে চলে যাচ্ছে। ভেলোসিটি কমলে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, বা টেম্পারেচার কমলে ভেলোসিটি বেড়ে যাচ্ছে, কিন্তু তাদের যে নেট, মানে তাদের যে এফেক্ট এনার্জি টার্মসে, সেই এনার্জিটা কনজার্ভ থাকছে। ঠিক আছে? এটা একটা ব্যাপার। আর একটা পয়েন্ট যেটা বলার এখানে, সেটা হচ্ছে যে কোনো পয়েন্ট স্ট্যাগনেশন ফিজিক্যালি হতে পারে, বা স্ট্যাগনেশন ফিজিক্যালি নাও হতে পারে। ফিজিক্যালি স্ট্যাগনেশন হতে পারে মানে এখানে একটা অবজেক্ট আমি ফিজিক্যালি রেখে ফ্লোটাকে থামিয়ে দিতে পারি, সেই অবস্থায় এখানে ফিজিক্যালি ওটা স্ট্যাগনেশন হবে। কিন্তু আমি একটা থট এক্সপেরিমেন্টও করতে পারি, অ্যাজ ইফ আমি যদি থামিয়ে দিয়ে থাকি, বা অ্যাজ ইফ আমি যদি থামিয়ে দিতাম, তখন কি হতো। সেই রকম আমি একটা চিন্তা থেকেও এরকম একটা স্ট্যাগনেশনকে আমি ডিফাইন করতে পারি। মানে টেম্পারেচারটা, মানে ধরো যদি থামিয়ে দিতাম তাহলে এই টেম্পারেচারটা হতো, ব্যাপারটা এরকম। ফিজিক্যালি হয়তো আমি থামাইনি, কিন্তু এরকম আমি একটা ভাবতে পারি, যে যদি আমি থামিয়ে দিতাম, তাহলে এরকম একটা আমার ভেলোসিটিটা জিরো হয়ে যেত, এবং টেম্পারেচারটা আমার T0 হয়ে যেত। হোয়াট ইজ ইজ ইকুয়াল টু টি প্লাস ভি, দ্যাট ইজ ইকুয়াল টু T+V²/2CP। বোঝা গেল? মানে ফিজিক্যালি ওটা স্ট্যাগনেশন হতেও পারে, নাও হতে পারে। যদি স্ট্যাগনেশন হয়, তাহলে ফিজিক্যালি ওইখানকার টেম্পারেচার হচ্ছে T0 হবে। আর যদি আমি থট এক্সপেরিমেন্ট করি, যদি থামিয়ে দিতাম তাহলে কি হতো, এরকম একটা ভাবনা থেকে, তখন আমার যেটা হতো, যে T0 ইজ ইকুয়াল টু T+V²/2CP, এটা হতো। ফিজিক্যালি হয়নি, ফিজিক্যালি হচ্ছে না, কিন্তু যদি আমি থামিয়ে দিতাম, V²/2টা জিরো হয়ে যেত, আর টিটা চেঞ্জ হয়ে T0 হয়ে যেত। এরকম হতো যদি আমি থামিয়ে দিতাম। ক্লিয়ার?
তার মানে কি সবসময় যে ফিজিক্যালি থামিয়ে দিচ্ছি সেটা নাও হতে পারে। যদি আমি থামিয়ে দিই তাহলে এই রকম হবে। বোঝা গেল এই জিনিসটা? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে। মানে সবসময় স্ট্যাগনেশন মানে কিন্তু ফিজিক্যালি ওটাকে থামিয়ে দেওয়া হচ্ছে ফ্লোটাকে, সেরকম নয়। স্ট্যাগনেশন মানে কিন্তু স্ট্যাগনেশনের একটা আইডিয়া, মানে যদি ফ্লোটা থেমে যায় তাহলে এই কন্ডিশন গুলো এরকম হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে। মানে স্ট্যাগনেশন কিন্তু একটা আইডিয়া। ওকে, এরপরে আমরা আরেকটু করে নিয়ে আজকে স্টপ করব। এরপর আমরা যেটা দেখবো বেসিক্যালি, তাহলে আমরা কি কি দেখলাম, এরকম একটা ব্যাপার। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেবো। এক্সাম্পলটা এরকম যে যদি ধরো কোনো একটা এরোপ্লেন যাচ্ছে, এরোপ্লেন যাচ্ছে, বা ধরো এরকম ধরনের একটা কোনো হাই স্পিড অবজেক্ট মুভ করছে, তার বাইরে যদি আমি ধরো কোনো টেম্পারেচার মেজার করতে চাই, মানে আমি তোমাকে এরকম এক্সাম্পলটা দিই। ধরো এরোপ্লেনটা তো, ধরো এই যে এরোপ্লেনটা মুভ করছে। তো এরোপ্লেনটা মুভ করছে যখন, তাহলে এর সামনে যদি আমি একটা থার্মোমিটার রেখে দিই, ধরো মার্কারি বাল্ব থার্মোমিটার আমি যদি একটা রেখে দিই, রেখে দিয়ে যদি আমি টেম্পারেচারটা মাপার চেষ্টা করি যে আমি ভেতরে আছি, বাইরে টেম্পারেচার কত সেটা আমি যদি মেজার করার চেষ্টা করি, ওই নোজের কাছে যদি ধরো একটা, এই যে এরোপ্লেনের যে নোজটা আছে, এই নোজের কাছে যদি আমি একটা থার্মোমিটার রেখে দিই, রেখে দিয়ে যদি মেজার করার চেষ্টা করি যে টেম্পারেচার কত হবে, তাহলে সেটা দিয়ে কি আমি কারেক্ট টেম্পারেচার পাবো? না স্যার। তা কি, কোন টেম্পারেচারটা পাবো? স্যার যে মানে ওটা বেড়ে যাবে স্যার টেম্পারেচারটা। বেড়ে যাবে টেম্পারেচারটা, এক্স্যাক্টলি। মানে ওইটাতে যে টেম্পারেচারটা পাবো সেটা কি টেম্পারেচার হবে তাহলে? জিরো। T0, এক্স্যাক্টলি। তার মানে আমি যে পাবো অ্যাকচুয়ালি কি, ধরো এয়ারটা যদি ফ্লো না করে তাহলে টেম্পারেচারটা হবে স্ট্যাটিক টেম্পারেচার। বা যদি এয়ারটা ফ্লো হচ্ছে, অবজেক্টটা ফ্লো হচ্ছে, অবজেক্টটা মুভ করছে, কিন্তু এয়ারটা ধরো স্ট্যাটিক আছে। হ্যাঁ, আমাদের এই এই পয়েন্টে যদি আমি টেম্পারেচার থার্মোমিটারটা রাখি, তাহলে যে টেম্পারেচারটা হবে সেটা স্ট্যাটিক হবে। দূরে যদি কোথাও রাখি তাহলে সেটা স্ট্যাটিক হবে। কিন্তু এই নোজের মধ্যে যদি আমি লাগিয়ে রাখি, তাহলে নোজের মধ্যে তো ফ্লোটা গিয়ে ডাইরেক্ট, ওটা ফ্লো আছে, একটা ভেলোসিটি আছে, তাহলে ওখানে ওখানে বেসিক্যালি ফ্লোটা তো এখানে, মানে কি হচ্ছে যে যে ফ্লোটা আসছে ওই থার্মোমিটারের সাথে ডাইরেক্টলি লাগছে, তো মানে ফ্লোটা তো থার্মোমিটারে এসে থেমে যাবে। যদি আমার একটা, আমি স্যার। এর ক্ষেত্রে এরকম হচ্ছে, আমি যদি ধরো অন্য ক্ষেত্রে একটা ধরি, এরকম একটা থার্মোমিটার আমার আছে, থার্মোমিটারের উপর দিয়ে একটা ফ্লো হচ্ছে, তাহলে যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটা তো এখানে জিরো হয়ে যাবে, তাই না? মানে হ্যাঁ এই যে স্যার, ফ্লোটা হ্যাঁ হচ্ছে ভেলোসিটিটা ভেলোসিটিটা জিরো জিরো, হয়ে যাবে, টেম্পারেচারটা রাইজ করবে। টেম্পারেচারটা রাইজ করবে। তাহলে সেই টেম্পারেচারটা যে রাইজ করবে সেই টেম্পারেচারটা আমার বেসিক্যালি স্ট্যাগনেশন টেম্পারেচার হয়ে যাবে। তাহলে আমাকে কারেকশন করতে হবে। আমি তো স্ট্যাগনেশন টেম্পারেচার মেজার করতে চাইছি না, আমি তো মেজার করতে চাইছি স্ট্যাটিক টেম্পারেচার। তাহলে আমাকে কারেক্ট করতে হবে। তাহলে কারেক্ট করতে গেলে আমাকে কি জানতে হবে? এখানে দেখো, আমাকে কি জানতে হবে? আমাকে ভি জানতে হবে, ভেলোসিটি জানতে হবে। তা নাহলে আমি তো কারেক্ট করতে পারবো না। এই যে আমি লিখেছি T0 = T+V²/2cp। তাহলে আমি বেসিক্যালি থার্মোমিটার দিয়ে মেজার করে ফেলেছি এইটা, আমি চাই এইটা মেজার করতে, তাই না? তাহলে আমাকে আচ্ছা। বেসিক্যালি T= কি হবে? T0 - V²/2cp, বুঝছি। এটা মেজার করতে হবে। তাহলে এইটার জানতে গেলে আমাকে ভিটা জানতে হবে। সিপিটা আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট, আমি জানি কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে সিটা আমি জানি। তাহলে এইটা আমি আহ পেয়ে যাবো। ভি² যদি জানি, তাহলে ভিটাকে মেজার করতে হবে, তার মানে আমি বেসিক্যালি ফ্লো ভেলোসিটি মেজার করতে হবে, তাই তো? তার মানে আমাকে পিটো টিউব ইউজ করতে হবে। পিটো টিউব ইউজ করে আমাকে ভেলোসিটিটা মাপতে হবে, তার মানে আমার একটা টেম্পারেচার থার্মোমিটারের সাথে আমাকে একটা পিটা টিউব ইউজ করতে হবে, ফ্লো এর ভেলোসিটিটাকে মেজার করতে হবে। দুটোকে করে কম্বাইন করে আমি এই ফর্মুলাটা লাগিয়ে আমি বেসিক্যালি স্ট্যাটিক টেম্পারেচারটা পাবো। ওকে, তার মানে এটা একটা কারেকশন আমাকে করতে হবে। ঠিক আছে? তো এই হলো মোটামুটি স্ট্যাটিক টেম্পারেচার। এরপর আমি জাস্ট আজকে আর দুটো জিনিস করে শেষ করে দেবো, 5 মিনিট লাগবে। এরপরে আমরা যেটা করব বেসিক্যালি,
আমরা এরপরে আরেকটা অ্যাজাম্পশন যদি ধরে নিই যে ফ্লোটা, আগে কি ধরেছিলাম, ফ্লোটা হচ্ছে অ্যাডিয়াবেটিক আর একটা হচ্ছে আইডিয়াল গ্যাসের, এরপরে আমরা যদি ধরি তো আইসেন্ট্রপিক ফ্লো। নেক্সট অ্যাজাম্পশন আইসেন্ট্রপিক ফ্লো। আস্তে আস্তে কিন্তু অ্যাজাম্পশন গুলো অ্যাপ্লাই হচ্ছে, আগের গুলো কিন্তু অ্যাজাম্পশন গুলো কম, যত এগোচ্ছি অ্যাজাম্পশন গুলো বাড়ছে। আইসেন্ট্রপিক, আইসেন্ট্রপিক ফ্লো, তার মানে কি এই যে ফ্লোটা হচ্ছে, এই ফ্লোটা হচ্ছে আইসেন্ট্রপিক। ঠিক আছে, আইসেন্ট্রপিক ফ্লোটা হচ্ছে মানে একটা রিভার্সিবিলিটিও আছে, মানে আগে তো অ্যাডিয়াবেটিক বলেছিলাম, অ্যাডিয়াবেটিক থেকে আইসেন্ট্রপিক কনভার্টেড হলে আমার বেসিক্যালি রিভার্সিবিলিটি ব্যাপারটা আসে, অ্যাডেড হয়। তার মানে অ্যাডিয়াবেটিক আর রিভার্সিবল হলে আইসেন্ট্রপিক হয়। তো এখানে আইসেন্ট্রপিক ফ্লো হচ্ছে, তাহলে আইসেন্ট্রপিক ফ্লো ইকুয়েশন কি আমরা কি জানি? পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা তুমি লিখতে পারো যদি প্রপার্টি টার্মসে লিখি, মানে স্পেসিফিক প্রপার্টি টার্মসে, তাহলে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা তুমি লিখতে পারো পি বাই রো ইজ ইকুয়াল টু, সরি, পি বাই রো টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এরকম আইসেন্ট্রপিক ফ্লো ইকুয়েশন। ওকে, আমরা আগেও করেছি এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল করার সময়, যে একটা রিলেশন আমরা করেছি যে পি P1 বাই P2, আইসেন্ট্রপিক ফ্লো ইকুয়েশন কি করেছি, টি বাই T1 বাই T2 টু দি পাওয়ার গামা বাই গামা মাইনাস ওয়ান। এটা আমরা ডিরাইভ করে দেখে নিতে পারি চটপট। সেটা কিভাবে আসে বেসিক্যালি, যে ধরো এই যে এখানে কি লিখেছি, যে দুটো ইকুয়েশন থাকবে আমার, একটা হচ্ছে যে ফ্লো ইকুয়েশন, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হলো একটা ইকুয়েশন। আর একটা হচ্ছে পি ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন অফ স্টেট, এই যে আমরা জানি হ্যাঁ স্যার। পি ভি ইজ ইকুয়াল টু আর টি। আচ্ছা, এখানে সবসময় মনে রাখতে হবে আরটা হচ্ছে কিন্তু ক্যারেক্টারাইস্টিক গ্যাস কনস্ট্যান্ট, নট ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা কিন্তু ক্যারেক্টারাইজড। অনেক সময় মিস্টেক হয়, ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এর এর যে করেসপন্ডিং ফর্মটা যেখানে আরটা হচ্ছে তোমার ইউনিভার্সাল, সেটা হচ্ছে বেসিক্যালি পি ভি বার ইজ ইকুয়াল টু আর ইউটি, এইটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর এই ভি বার মানে হচ্ছে বেসিক্যালি ভলিউম, তার মানে মিটার কিউব পার মোল, পার ইউনিট মোল হলে এটা হয়। আচ্ছা, যাই হোক, এই পিভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে পিভি এটা পেলাম। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ভিটাকে যদি রিপ্লেস করে দিই, কিভাবে করব? তার মানে এক্ষেত্রে আমরা কি লিখবো, পি P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2, বা ধরো শুধু কনস্ট্যান্ট টার্মসেও আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা কি করতে পারি, এই ভিটাকে রিপ্লেস করব, তাই তো? তার মানে কি করব, বেসিক্যালি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা এই দুটোকে দুরকম কনস্ট্যান্ট লিখি, একটা C1 লিখি আর একটাকে C2 লিখি, তাহলে সুবিধা হবে C2। তাহলে C1 বাই পি হোল টু দি পাওয়ার ওয়ান বাই গামা, তাই না? আর এক্ষেত্রে কি লিখবো, এইটার ক্ষেত্রে যে ভি ইজ ইকুয়াল টু C2 টি বাই পি, এই জাস্ট দুটোকে ইকুয়েট করে দেবো। দুটোকে ইকুয়েট করে দিলে হয়ে যাবে
C1, আচ্ছা C1 টু দি পাওয়ার 1 বাই গামাকে আমরা লিখতে পারি C1 স্টার, সিম্পলি আর একটা কনস্ট্যান্ট, এত কমপ্লেক্স না করে জাস্ট সিম্পলি আর একটা কনস্ট্যান্ট আমরা করে দিলাম। আর নিচে হয়ে গেল P টু দি পাওয়ার 1 বাই গামা ইজ ইকুয়াল টু C2 T বাই P। ওকে, তাহলে কি হবে, এই টি, এখানে কি দাঁড়াবে, টি ইজ ইকুয়াল টু C1 প্রাইম বাই C2 হোল টু মাল্টিপ্লাইড বাই P টু দি পাওয়ার 1 মাইনাস, এই যে ওপরে পাঠিয়ে দিলাম, -1 বাই গামা। তার মানে এটা হবে, এই 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 যে C1 প্রাইম বাই C2, এটাকে আমরা আর একটা কনস্ট্যান্ট লিখতে পারি সি, সিম্পলি সি লিখে দিলাম, কারণ সবকটার জাস্ট ম্যানিপুলেটেড ভ্যালুটা, ইভ্যালুয়েটেড ভ্যালুটা একটা কনস্ট্যান্ট, মাল্টিপ্লাইড বাই সি, এটা কি হবে, গামা-1 বাই গামা। তাহলে টি ইজ ইকুয়াল টু সি মাল্টিপ্লাইড বাই পি ইন্টু এটা। আচ্ছা, তার মানে কি লিখতে পারি, টি ইজ প্রপোর্শনাল টু P টু দি পাওয়ার গামা-1 বাই গামা। তাহলে উল্টো ভাবে কি লিখতে পারি, পি ইজ প্রপোর্শনাল টু T টু দি পাওয়ার, জাস্ট ইন্ডেক্স পাওয়ারটা ই হবে 1 বাই হয়ে যাবে। তাহলে পি ইজ প্রপোর্শনাল টু এটা। তার মানে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি যে P2 বাই P1 ইজ ইকুয়াল টু T2 বাই T1 হোল টু দি পাওয়ার গামা-1 এটাই লিখেছিলাম একটু আগে। এই P1 বাই P2, P1 P2 যাই হোক, অর্ডারটা চেঞ্জ করেছি জাস্ট। P1 বাই P2 ইজ ইকুয়াল টু T1 বাই T2 হোল টু দি পাওয়ার গামা-1 এইটা নিজেরা বারবার কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা ইজিলি পারবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে যে, তাহলে এটা পেলাম। এর ক্ষেত্রে এরপরে আমরা কি করব দেখো, এই P1 আর P2-র জায়গায় আমরা সিম্পলি, এটা T0 বাই T ছিল, তাহলে আমরা এই ওয়ানটাকে লিখবো 0, আর টুটাকে লিখবো সিম্পলি, মানে উইদাউট এনি সাবস্ক্রিপ্ট। তাহলে সেটা কি লিখতে পারি, বেসিক্যালি আমরা কি করতে চাইছি এটা দিয়ে, যে T0 বাই Tটা আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে এইখানটায় দেখো, এইটাতে। তাহলে T0 বাই Tটাতে আমি একটু দিয়ে দিয়ে দেখাই তোমাকে, এই যে T0 বাই T এটা পেয়ে গেছি, এই T0 বাই Tটা এখানে প্লাগ ইন করবো, আর তার থ্রু দিয়ে আমি P0 বাই Pটা বার করবো, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। যেহেতু T0 বাই Tটা আমি দেখো পেয়ে গেছি, ভেলোসিটি আর টেম্পারেচার, স্ট্যাটিক টেম্পারেচার জেনে আমি এটা পেয়ে গেছি, তাহলে এরপরে আমি যেটা করব, ওই প্রেশার রেশিওটাকে টেম্পারেচার রেশিও টার্মসে ক্যালকুলেট করব, এটাই হচ্ছে আমার টার্গেট। তো তাহলে আমরা করে নিই সেটা চটপট। তাহলে হয়ে যাবে সেটা, P0 বাই P ইজ ইকুয়াল টু T0 বাই T হোল টু দি পাওয়ার কি করলাম, গামা-1। এরপরে আমরা ওই T0 বাই T এর যে ইভ্যালুয়েটেড এক্সপ্রেশন, সেটা বসিয়ে দেবো এখানে, এই যে এইটা বসিয়ে দেবো ওখানে, বসিয়ে দিলে প্রেশারের এটা পেয়ে যাব। তাহলে সেটাকে আমরা লিখতে পারি, এইটা হচ্ছে 1 প্লাস V² বাই বাই 2 CP 2 CP T। ঠিক আছে, টু দি পাওয়ার গামা-1। তাহলে এটা হয়ে গেল প্রেশারের রিলেশন। টেম্পারেচারটা এরকম, প্রেশারেরটা আমরা তাহলে পেয়ে গেলাম। প্রেশারটা কি হলো, P0 বাই P ইজ ইকুয়াল টু 1 প্লাস V² বাই 2 CP T টু দি পাওয়ার, সরি, টু দি পাওয়ার গামা-1। এটা আর একটা রিলেশন পেলাম। আচ্ছা, এইভাবেই আমরা ডেনসিটি রিলেশনটাও পেয়ে যাবো। আচ্ছা, এখানে আমরা কি বলবো তাহলে, P0টাকে বলবো স্ট্যাগনেশন প্রেশার,
আর পিটাকে বলবো স্ট্যাটিক প্রেশার। আচ্ছা, এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? পি অবভিয়াসলি, পি 0 অবভিয়াসলি পি এর থেকে বড়। পি 0 অবভিয়াসলি পি এর থেকে বড়। এখানে কারণ দেখতে, স্ট্যাগনেশন প্রেসারটা বড় স্যার। হ্যাঁ স্ট্যাগনেশন প্রেশারটা বড় হবে। মানে বেসিক্যালি যেখানে গিয়ে ধাক্কা লাগবে, ধাক্কা লাগলে প্রেশারটা বেড়ে যাবে। ঠিক আছে, ওটা ধাক্কা লেগে ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে, মানে ধাক্কা লেগে ওটা থেমে যাচ্ছে, থেমে গিয়ে প্রেশারটা বেড়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম ফিজিক্যালি। ঠিক আছে, তাহলে প্রেশারটা বেড়ে যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে এটা 1। আর এই v²/2 cpt, এটা হচ্ছে কিন্তু অ্যাবসলিউট টেম্পারেচার, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু অ্যাবসলিউট টেম্পারেচার। এটা কোথা থেকে এসছে? এটা সে আইডিয়াল গ্যাস আমরা ইয়ে থেকে লাগিয়ে পেয়েছি না, রেফারেন্স টেম্পারেচার থেকে পেয়েছি। তাহলে এটা কিন্তু ক্যালকুলেট করবার সময় মাথায় রাখতে হবে, এটা কিন্তু কেলভিনে করতে হবে, ডিগ্রি সেন্টিগ্রেডে নয়। এটা ভালো করে মাথায় রাখতে হবে। ক্যালকুলেট করবার সময় এইগুলো কিন্তু কেলভিনে, মানে অ্যাবসলিউট টেম্পারেচার। ঠিক আছে, অ্যাবসলিউট টেম্পারেচার কিন্তু এটা কেলভিনে করতে হবে, ডিগ্রি সেন্টিগ্রেডে বসিয়ে দিলে ভুল হয়ে যাবে। হ্যাঁ স্যার। এর আগে যা যা ছিল এগুলো সব কেলভিনে হবে, কেলভিন। আর এগুলো অ্যাবসলিউট টেম্পারেচার। ঠিক আছে, এর ক্ষেত্রে কি এই যে এখানে এটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে করো, কোনো অসুবিধা নেই। এই টার্মসে এই ইকুয়েশনে পর্যন্ত ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো অসুবিধা নেই, কারণ এখানে তো রেফারেন্স দুটোতেই বাদ চলে যাচ্ছে। কিন্তু এখানে যখনই তুমি এই যে ভাগ করে দিলে, এটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে আর হবে না, এটা কিন্তু কেলভিনে আসছে। এই ডিফারেন্সটা বুঝতে হবে। এখানে যে T0 - T, এখানে তুমি রেফারেন্স টেম্পারেচারটা 1 রাখলেই দুটোর ক্ষেত্রে এটা সাবট্রাক্টেড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে টার্মটা করলাম এখানে, এই যে টি দিয়ে ভাগ করে দিয়েছি, এটা কিন্তু অ্যাবসলিউট টেম্পারেচার, এটা সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ রেশিও স্যার। হয়ে যাচ্ছে তো এখানে আর হবে না, যতক্ষণ সাবট্রাক্ট করছো, সাবট্রাক্ট করলে বাদ চলে যাবে, যোগ হয়ে যাবে, একই থাকবে, কোনো অসুবিধা নেই, রেফারেন্স থেকে একই সাম হবে, অ্যাড হবে বা সাবট্রাক্টেড হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই তুমি বেসিক্যালি রেশিও ঠিক আছে। রেশিও করছো, তখন কিন্তু তোমাকে ওটা কেলভিনে করতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এর এরপরে আমি জাস্ট প্রেসারের এটা দেখালাম, এর ডেনসিটিটা দিয়ে আজকে শেষ করে দেবো। ডেনসিটিটার এটা হবে একই রকম ভাবে, ডেনসিটির ক্ষেত্রেও আমরা জানি। এইখানে প্রেসার বের করেছি, এই যে দেখো এইটাতে, এটাতে কি করলাম, যে যখন আমি প্রেসার আর টেম্পারেচার বেসিক্যালি কি জানি, দেখো ফলো করো জিনিসটা, টেম্পারেচারের রেশিওটা আমি জানি, তা থেকে আমি প্রেসারের রেশিওটা ক্যালকুলেট করলাম, এটাই আমার টার্গেট ছিল। তাহলে এখানে আমি স্পেসিফিক ভলিউমটাকে আমি আহ, ইয়ে করেছিলাম বেসিক্যালি, এলিমিনেট করেছিলাম এই ইকুয়েশনের থ্রু দিয়ে। এর এরপরে আমরা যেটা করব, প্রেশারটাকে এলিমিনেট করে দেবো, স্পেসিফিক ভলিউমের এটাকে রেখে দেবো, রেখে দিয়ে আমরা বেসিক্যালি ডেনসিটিটাকে বার করে নেবো এটা থেকে। তাহলে সেরকম একই রকম ভাবে করলে, এটা আমি তোমাদের করতে বলছি, এটা করো তোমরা, যে আহ যদি আমরা করি ওই জিনিসটা, তোমরা একই ইয়ে করো, একটা প্র্যাকটিসও হবে তোমাদের। এর ক্ষেত্রে যেটা বলবো, যে স্পেসিফিক ভলিউমটাকে এলিমিনেট না করে প্রেশারটাকে এলিমিনেট করো, এখানে জাস্ট দুটো দিয়ে ভাগ করে দাও, এখানে প্রেশারটা কেটে যাবে, তাই না? এখানে প্রেশারটা কেটে যাবে, টেম্পারেচারটা থেকে যাবে, তাহলে কি দাঁড়াবে বলো, এটা রিলেশনটা কিরকম হবে? কি ছিল, একটু নিজেরা প্র্যাকটিস করবে। PV টু দি পাওয়ার, বা আমি ধরো রো দিয়ে যদি করি, আচ্ছা আচ্ছা ভি দিয়ে করে পরে আমরা ওটাকে রোতে চেঞ্জ করে দেবো। PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ধরো C1। আর একটা হচ্ছে PV/T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট C2। কনস্ট্যান্ট। এই দুটোকে আমরা একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে প্রেশারটা কেটে যাবে। তাহলে PV টু দি পাওয়ার গামা বাই PV, আচ্ছা টিটা উপরে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল C1/C2 হয়ে গেল, তাহলে সেটাকে আমরা একটা কনস্ট্যান্ট বলে নিলাম C। ঠিক আছে, এরপরে এই প্রেশার আর এই প্রেশারটাকে আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে আমার V টু দি পাওয়ার গামা, আর এখানে ভি রয়েছে। তাহলে এটাকে আমরা যেটা করব বেসিক্যালি, V টু দি পাওয়ার গামা - 1 ইন্টু টি ইজ ইকুয়াল টু সি। বা আমরা লিখতে পারি ভি মানে 1/ρ, তার মানে বেসিক্যালি টি ডিভাইডেড বাই রো টু দি পাওয়ার গামা - 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে বেসিক্যালি কি লিখতে পারি, টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু রো টু দি পাওয়ার গামা - 1, মানে কি টেম্পারেচার
আহ একটু দেখো টেম্পারেচার, টেম্পারেচারটা একটু দেখি তো, কোথাও একটু গোলমাল হলো কি? টেম্পারেচার ইন্টু ভলিউম, স্পেসিফিক ভলিউম, একটু কোথাও ভুল হয়েছে কি দেখো তো। পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে পিভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই পিভি বাই টি। তাহলে টিটা আমি ডিনোমিনেটর থেকে নিউমিনেটরে নিয়ে গেছি। পরে স্যার ডেনসিটিটা স্যার 1/ডেনসিটি করে দিয়েছেন ভলিউমটা। 1/ডেন্সিটি করে দিয়েছি। এটা তোমার ডেন্সিটি হয়েছে। তাহলে টেম্পারেচার, আচ্ছা, টেম্পারেচার ডেন্সিটি, তাহলে তাহলে টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু ডেন্সিটি দেখাচ্ছে। এরপরে যেটা করব, ডেন্সিটি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার টু দি পাওয়ার 1/গামা মাইনাস 1। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে টেম্পারেচার এটা দাঁড়ালো, এটা আমার শেষে এটাই আমার এলো, যে টেম্পারেচার, এটা হলো আগে যেরকম আমরা করেছিলাম এইটা, যে এই যে প্রেসারের ক্ষেত্রে প্রেসার ইজ প্রপোর্শনাল টু, এই যে করেছিলাম, এটা করেছিলাম 1 বাই এটা এসেছিল। এখন টেম্পারেচারের ক্ষেত্রে আমার এরকম এলো। যাই হোক, এলো। তাহলে কি করতে পারি এরপরে আমরা যেটা করব, তো এরপরে যেটা লিখবো, যে রো, সরি, তাহলে কি লিখতে পারি, রো জিরো বাই রো ইজ ইকুয়াল টু T0/T টু দি পাওয়ার কি হলো, 1/গামা মাইনাস 1। সিম্পলি এটাই হবে, যেহেতু রো ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 1/গামা মাইনাস 1, তাহলে রো জিরো বাই রো ইজ ইকুয়াল টু T0/T টু দি পাওয়ার গামা মাইনাস 1। ক্লিয়ার তো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ। এরপরে বেসিক্যালি জাস্ট আমরা এই T0/Tটাকে কনভার্ট করে দেবো, তাহলে রো জিরো বাই রো ইজ ইকুয়াল টু T0/T কি ছিল, 1 প্লাস ভি স্কোয়ার। 2 + v² বাই 2 CT × T। এক্স্যাক্টলি, 2 CPT। তাহলে সেটা হয়ে গেল টু দি পাওয়ার 1/গামা মাইনাস 1। এটা হয়ে গেল তোমার ডেনসিটি রেশিও। ডেনসিটি রেশিও, আচ্ছা, ডেনসিটি রেশিওর মধ্যে একটা হচ্ছে স্ট্যাগনেশন ডেনসিটি, এটা হচ্ছে স্ট্যাগনেশন ডেনসিটি, আর এটা হচ্ছে স্ট্যাটিক ডেনসিটি। ঠিক আছে? তাহলে এটার পিছনে কি অ্যাজাম্পশন আমরা ইউজ করেছি? এটার পিছনে ইউজ করেছি যে
স্যার এটা আইসেন্ট্রপিক রিভার্সিবল ফ্লো। স্যার, আর আইসেন। আইসেন্ট্রপিক ফ্লো অফ আইডিয়াল গ্যাস, সেটা বলে দিলেই হয়ে গেল। আর কি ইউজ করেছি, যে হিট ট্রান্সফার নেই, মানে বেসিক্যালি আইসেন্ট্রপিক এর মধ্যে আমরা যদি রিভার্সিবল বলি তাহলে অ্যাডিয়াবেটিকটা ধরে নেওয়া হলো আর ওয়ার্ক ডান জিরো। ঠিক আছে, স্যার হ্যাঁ স্যার। তাহলে ডেনসিটিটাও বাড়বে, বোঝা যাচ্ছে। তার মানে যদি প্রশ্ন করা হয় যে একটা যদি স্ট্যাগনেশন পয়েন্ট হয়, সেক্ষেত্রে প্রেসারও বাড়ছে, টেম্পারেচারও বাড়ছে, আর ডেনসিটিও বাড়ছে। স্ট্যাটিক কন্ডিশনের থেকে তিনটেই কিন্তু বেড়ে যাবে। ওই কাইনেটিক এনার্জি টার্মসটা সেটা কনভার্টেড হয়ে গিয়ে বেসিক্যালি তিনটে কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার স্ট্যাগনেশন প্রেসার, স্ট্যাটিক প্রেসার এটা। আর আগে আমরা দেখেছি যে স্ট্যাটিক টেম্পারেচার, ডায়নামিক টেম্পারেচার। তো আমরা এরপরে আবার নেক্সট দিন দেখবো কিছু প্রবলেম করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে বন্ধ করি নাকি? বোঝা গেছে তো? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটা আমি তোমাদের শেয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে বন্ধ করি আজকে। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট।